হ্যালো এভরিওয়ান, যদি তুমি বিপিএসসি টিআরই 4.0 এর অ্যাসপিরেন্ট হও তাহলে এই ভিডিও তোমার জন্য। তুমি যদি নেট সেট গেটের অ্যাসপিরেন্ট হও তাহলে এই ভিডিও তোমার জন্য। তুমি যদি যে কোনো কলেজ ইউনিভার্সিটির ইউজি বা পিজির স্টুডেন্ট হও ইংরাজির, তাহলে এই ভিডিও তোমার জন্য। তুমি যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ যাতে হিস্ট্রি অফ লিটারেচার তোমার সিলেবাসে আছে, তাহলে এই ভিডিও তোমার জন্য। আমরা প্রথমে যে কাজটা করব আজ এই ভিডিওতে, বিপিএসসি টিআরই 3.0 এর যে লিটারেচারের অংশটুকু আছে 6 to 8, 9, 10 এবং 11-12 এর যে লিটারেচার থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আগে আমরা ডিসকাস করব। পরে আমরা অন্যান্য টিআরইগুলোকেও ধরবো এবং তার বাইরে আরও যা যা এক্সাম হয় যেখানে তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন থাকবে সেগুলোকে আমরা তুলে আনবো। অবশ্যই তার সাথে কিছু রেটরিকের কোশ্চেন থাকবে, কিছু প্রজোরের কোশ্চেন থাকবে যেগুলো বিপিএসসিতে দেওয়া হয়, কিছু টার্মস অ্যান্ড টাইপসের কোশ্চেন থাকবে, দু একটা হয়তো ক্রিটিসিজম এবং থিওরির কোশ্চেনও আছে। তাহলে আমরা পরপর সাজিয়ে যাব, আগে 6 to 8, তারপর 9, 10, তারপর 11-12, কারণ টেম্পারেচার একটু একটু করে বাড়ানোই ভালো। তাহলে আমাদের বডি সে টেম্পারেচারের সাথে নিজেকে অভ্যস্ত করতে পারে। ওকে, তাহলে আরও একটা কথা বলে রাখি, এই লিটারেচারের যে কোশ্চেনগুলো ডিসকাস করা হবে, এই কোশ্চেনগুলোর ডিসকাশনের এই ভিডিও দেখার আগে যদি তুমি আমাদের চ্যানেলে যে দুটো ভিডিও দেওয়া আছে, একটা সোশ্যাল হিস্ট্রির উপর একটা ডিটেল ডিসকাশন, আরও একটা লিটার হিস্ট্রির উপর ডিটেল ডিসকাশন শুরুর থেকে শেষ পর্যন্ত, সেই ভিডিওগুলো যদি তুমি না দেখে থেকেছো তাহলে অবশ্যই সেগুলো গিয়ে আগে দেখে নাও এবং তারপর এইগুলো দেখলে তোমার অনেক সুবিধা হবে। আগে তোমার একটা ওভারঅল ডিসকাশনের মাধ্যমে আমরা একটা ওভারঅল একটা আইডিয়া ক্রিয়েট করার চেষ্টা করেছি, তারপর আমরা এগুলো আলোচনা করতে শুরু করছি আজকের এই ভিডিওর মধ্যে। তাহলে তুমি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো আগে দেখো। চলো আমরা এবার কোশ্চেনের দিকে তাকাই। তার সাথে তোমাদের কয়েকজনের একটা কোয়ারি ছিল, তারও আমি একটু উত্তর দিয়ে নিই। তোমাদের মধ্যে অনেকে জানতে চেয়েছিলে যে আমরা বিপিএসসির কোর্স আনছি কিনা। হয়তো তোমাদের কেউ কেউ এখনও সেই ভিডিওটা দেখোনি, আমরা জানিয়ে দিয়েছি যে আমরা কোর্স নিয়ে আসছি। কোর্স আমাদের 25 ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। যদি তোমাদের মনে হয় সেই কোর্সে আসার প্রয়োজন আছে, অবশ্যই চলে এসো। থিঙ্ক অফ ইট, কোনোদিন কোনো স্টুডেন্টকে ভয় দেখিয়ে বা কাউকে আন্ডার এস্টিমেট করে বলে না যে আমাদের কোর্স না এলে তুমি কিছু করতে পারবে না। এগুলো ফালতু কথা, বাকবাস। তোমার নিজের মধ্যে সেই ক্ষমতা আছে, আমরা সবসময় বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সেই ক্ষমতা আছে, চাইলে সে নিজে অনেক কিছু করতে পারে। কিন্তু তোমাদের যদি মনে হয় পুরো ডিসকাশনটা শোনার পরে যে হ্যাঁ এই পুরো এরিয়াটা ধরে ঠিকঠাক প্রিপারেশনের জন্য আমার একটা প্রপার গাইডেন্স দরকার, থিঙ্ক অফ ইট অলওয়েজ দেয়ার। কারণ এইটুকুটা তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা যখন কোনো কোর্সে হাত দিই, থিঙ্ক অফ ইট সমস্ত কোর্স করাবে না, এটা আমরা আগেই বলে দিয়েছি, কিন্তু আমরা যে কোর্সে হাত দেব সেই কোর্সে আমরা অবশ্যই সম্পূর্ণ ডেডিকেশনের সাথে সেই কোর্সের সমস্ত ক্লাস বলো, ম্যাটেরিয়ালস বলো, প্রচুর মক টেস্টের বলো, আমরা আয়োজন করে চলেছি এবং করব। তাদের পুরোটা শোনো, দেখো, বোঝো এবং তারপর যদি তোমার মনে হয় যে আমাদের এই কোর্সে এনরোল হওয়ার ইচ্ছা আছে, অবশ্যই চলে এসো। যদি তোমার মনে হয়ে থাকে যে দু একটা ক্লাস আমার মিস হয়ে গেছে, আমি কি করবো, ডোন্ট ওয়ারি, আমাদের সমস্ত ক্লাসের রেকর্ডেড ভার্জন থাকে, সেগুলো তুমি সব পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি প্রথমে 6 to 8। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অথর ক্রিয়েটেড দ্য লাইন এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন? ওয়াটসনের নামটা শুনলেই আমাদের মনে পড়ে যায়, যেমন অজিতের নাম শুনলে ব্যোমকেশের কথা মনে পড়ে যায়, ডক্টর ওয়াটসনের নাম শুনলে আমাদের মনে পড়ে যায় শার্লক হোমস। ক্রিয়েটর আর্থার কোনান ডয়েল। তাহলে এখানে আনসার কিতে নেওয়া হয়েছে আর্থার কোনান ডয়েল। যদিও এটা নিয়ে একটা বিতর্ক আছে যে এই এলিমেন্টারি ওয়ার্ডটাও শার্লক হোমস বহুবার ইউজ করেছে তার গল্পগুলোতে, আর মাই ডিয়ার ওয়াটসন এটাও ন্যাচারাল ইউজ করেছে, কিন্তু একসাথে পুরোটাকে প্রবাবলি কোনো জায়গাতেই নেই। কিন্তু যাই হোক, আনসার কি আর্থার কোনান ডয়েলই দেওয়া হয়েছে এবং ওয়াটসনের ক্যারেক্টার দেখে আমাদের অবভিয়াসলি আমাদের মাথায় ওটাই আসবে। এবং হ্যাঁ, আরও একটা কথা হচ্ছে, তোমরা এটা ভেবো না যে এই যে পুরো যে ডিসকাশন হবে সেখানে শুধুমাত্র আমি টিক দিয়ে দিয়ে ছেড়ে দেবো। যে জায়গাগুলোতে তার থেকে বেশি ডিসকাশন করার প্রয়োজন হবে, কারণ টিক দিয়ে ছেড়ে দেওয়ার মধ্যে কি আর বাহাদুরি আছে, তাহলে সেটা তো তুমি নিজেও যে কোনো সোর্স থেকে পেয়ে যাবে। তাহলে শুধুমাত্র সেইটুকু নয়, আমরা সেই জায়গাগুলোকে ধরে ডিসকাশন করব, ডিটেল ডিসকাশনে যাব, কারণ ওই ডিসকাশনটা করলে আনুষঙ্গিক বিষয়গুলোকে আমরা জেনে থাকলে আমাদের কাজে লাগবে। আর তুমি 6 to 8 এর পরীক্ষা দিচ্ছ না, 9, 10 দিচ্ছ না, 11-12 দিচ্ছ, দ্যাট ডাজ নট ম্যাটার। তুমি সমস্তটাই দেখবে। কেন দেখবে? এইবার 6 to 8 যা কোশ্চেন এসছে, পরের বারে 6 to 8 অন্য ধরনের কোশ্চেন আসতে পারে, যেগুলো 11-12 এসছে সেরকম কোনো কোশ্চেন এখানে আসতে পারে, 11-12 যেগুলো এসছে 6 to 8 থেকে ওখানে কিছু কোশ্চেন আসতে পারে। তাহলে সবটাই তোমার দরকার, পুরোটা ভালো করে দেখো এবং বোঝো। নেক্সট কোশ্চেন,
দেখো এরপর চলে গেল রেটোরিক থেকে। আমি কি বললাম, ওনারা কিন্তু শুধুমাত্র হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নয়, তার সাথে রেটোরিক, প্রোজোডি, টার্মস, টাইপস, আর যত আমরা উপরের দিকে যাব 9, 10, 11, 12, তত ক্রিটিসিজম থিওরি থেকেও কিছু কিছু কোশ্চেন রাখছেন। তাহলে আমরা সেই পুরোটাই কোর্সে আলোচনা করব। এমনকি ইন্ডিয়ান ইংলিশ থেকে কোশ্চেন রাখছেন, আমেরিকান ইংলিশ থেকে কোশ্চেন রাখছেন। তাহলে সেই সবটাই আমরা ডিসকাস করবো, এবং এই কারণে আমি বললাম যে যদি কেউ নেট সেট গেটের প্রিপারেশন নিচ্ছ তারও এগুলো কাজে লাগবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফিগার অফ স্পিচ, রেটোরিক ইউজড ইন দ্য ফ্রেজ ডার্কনেস ভিজিবল। এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? আমরা রেটোরিক পড়েছি। রেটোরিকের ক্ষেত্রে আমরা জানি যে একটা পার্টিকুলার ফিগার অফ স্পিচ আছে যেখানে দুটো একেবারে বিপরীত তোমার শব্দকে জাক্সটাপোজ করে দেওয়া হয়, পাশাপাশি বসিয়ে দেওয়া হয়। লাইফ ইজ বিটার সুইট, অপোজিট ওয়ার্ডস আর জাক্সটাপোজড। হি ইজ আইডলি বিজি, অপোজিট ওয়ার্ডস আর জাক্সটাপোজড। এই ধরনের ফিগার অফ স্পিচকে কি বলা হয়? অক্সিমোরন। তাহলে অক্সিমোরন কোনটা? যেখানে অপোজিট ওয়ার্ডস আর জাক্সটাপোজড, তাহলে সেটা হচ্ছে অক্সিমোরন। মেটাফর আর সিমিলি আমরা জানি, মেটাফর সিমিলি ফিগার্স বেসড অন সিমিলারিটির মধ্যে পড়ে। সিমিলির ক্ষেত্রে এক্সপ্লিসিট কম্পারিজন, অ্যাজ বা লাইক, এগুলো ব্যবহার করা হয়। দ্য বেবি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। আর মেটাফরে কম্পারিজন দেয়, কম্পারিজনটা ইমপ্লাইড থাকে, আমাদের বুঝে নিতে হয়। ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। এখানে আমাকে বুঝে নিতে হচ্ছে যে ক্যামেলের সাথে শিপের কম্পারিজন করা হচ্ছে, তাহলে ওখানে ইমপ্লাইড কম্পারিজন। এগুলো সব আমরা ডিটেলে পড়বো ওখানে গিয়ে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ভিক্টোরিয়ান পোয়েট রোড দ্য ড্রামাটিক মোনোলগস আন্দ্রে দেল সাটো অ্যান্ড ফ্রা লিপোলিপি? মাই লাস্ট ডাচেস, দ্য লাস্ট রাইড টুগেদার। ড্রামাটিক মোনোলগের সব থেকে বড় প্র্যাকটিশনার যে, কি নাম? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর কবিতা এগুলো সব। ড্রামাটিক মোনোলগ বললে প্রথম যে নামটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। নেক্সট কোয়েশ্চেন, হুইচ দ্য অথর অফ দ্য নভেল লর্ড অফ দ্য ফ্লাইজ? লর্ড অফ দ্য ফ্লাইজ এর অথরের নাম কি? লর্ড অফ দ্য ফ্লাইজ। ওকে, আমরা অনেক আগে একটা টেক্সটের নাম পেয়েছিলাম আরল স্টিভেনসনের লেখা দ্য ট্রেজার আইল্যান্ড, যেখানে দেখানো হচ্ছে ইউরোপ তো কি বলা হয়, ইউরোপ তো শিক্ষা দীক্ষা সংস্কৃতির পীঠস্থান। তাহলে সেখানকার বাচ্চারাও অনেক বেশি তোমার মানে সুলঝা হওয়া, শিক্ষিত ছেলেপুলে। তাহলে তাদেরকে যদি কোনো আইল্যান্ডেও পৌঁছে দেওয়া হয় তাহলে সেখানেও তারা শিক্ষার পরিচয় দেবে। পুরোটাই ফালতু কথা। উইলিয়াম গোল্ডিং এর বক্তব্য হচ্ছে আইনের শাসন সব জায়গায় প্রয়োজন। এমনকি বাচ্চারাও যদি কোনো একটা আইল্যান্ডে চলে যায় বড়দের শাসনের বাইরে, আইন কানুনের বাইরে, তাহলে তারাও হয়ে যাবে স্যাভেজ, ব্রুটাল, এমনকি একে অপরকে মার্ডার পর্যন্ত করতে পারে। উইলিয়াম গোল্ডিং এর লেখা লর্ড অফ দ্য ফ্লাইজ, ভেরি এনগেজিং টেল। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলি। হোয়াট ওয়াজ দ্য সিউডোনিম অফ চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্সের সিউডোনিম কি ছিল? নামটা অনেকেই জানো, আশা করি তোমরা সবাই জানো, বজ। কিন্তু নামটা আসছে কোথা থেকে? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। অগাস্টাস ডিকেন্স, চার্লস ডিকেন্সের ভাই, তার ডাক নাম ছিল বাড়িতে মোজেস। মোজেস নামটা কোথা থেকে দেওয়া হচ্ছে? না, তোমরা অলিভার গোল্ডস্মিথের নাম জানো, আর কিছু না হলেও তার সিজ টু কঙ্কার পড়েছো। অলিভার গোল্ডস্মিথের একটা ইম্পর্টেন্ট টেক্সটের নাম দ্য ভিকার অফ ওয়েকফিল্ড। দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, সে দ্য ভিকার অফ ওয়েকফিল্ড একটা ক্যারেক্টার আছে মোজেস, সেইখান থেকে নামটা দেওয়া। অগাস্টাসের ডাক নাম মোজেস। মোজেসটাকে বাচ্চা উচ্চারণ করতো বজেস। এই বজেস থেকে চার্লস ডিকেন্স তার সিউডোনিম নেন বজ, স্কেচেস বাই বজ, চার্লস ডিকেন্সের বিখ্যাত ক্রিয়েশন। ওকে, এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট সাথে সাথে। নেক্সট, হুইচ ক্রিটিক ডিস্টিংগুইশড বিটুইন ফ্যান্সি, প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন? ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোল্ড্রিজের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হলো, তারা লিরিক্যাল ব্যালাডসের পরিকল্পনা করলো। তারপর তারা মাঝে বেড়াতে গেল জার্মানি। তখন জার্মানিতে ট্রান্সেন্ডেন্টালিজমের রমরমা চলছে। সেখানে একজন বিখ্যাত ফিলোজফারের নাম ছিল ইমানুয়েল কান্ট। এই কান্তের দর্শনের দ্বারা খুব ইনফ্লুয়েন্সড হয়ে গেলেন এস টি কোলরিজ, এবং সেখান থেকে তিনি কান্তের কাছ থেকে আইডিয়া ধার নিলেন। ইমাজিনেশনকে তিনি দুটো ভাগে ভাগ করছেন, প্রাইমারি ইমাজিনেশন, সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি ইমাজিনেশন সকলের মধ্যে আছে, আর যার মধ্যে সেকেন্ডারি ইমাজিনেশন আছে একমাত্র সে আর্টিস্ট হতে পারে। কারণ আমরা সবাই কল্পনা করি, প্রাইমারি ইমাজিনেশন আমাদের সকলের মধ্যে আছে। তো আমরা যে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো কল্পনা করি সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটা সাহিত্যের চেহারা দেওয়া বা যে কোনো আর্টের চেহারা দেওয়া, যে করতে পারে সেই তো আর্টিস্ট। তাহলে প্রাইমারি ইমাজিনেশন সকলের মধ্যে থাকে,
সেকেন্ডারি ইমাজিনেশন এক এবং একমাত্র আর্টিস্টের মধ্যে থাকে, ওই জন্য ওটাকে এসেম্পলাস্টিক পাওয়ার বলা হচ্ছে। সব এগুলো ডিটেল হবে, ডোন্ট ওয়ারি। হু রোট সানস অ্যান্ড লাভার্স? অফকোর্স আনসার ইজ D.H. লরেন্স, দ্যাটস নট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা জানো, যে কোনো বইয়ে সার্চ করলেও পাবে। এই সানস অ্যান্ড লাভার্সে যে সান, সে হচ্ছে পল মরেল, ওর মায়ের নামটা খুব ইন্টারেস্টিং, গাট্রুড। গাট্রুড গাট্রুড মরেল। এই গাট্রুড নামটা এর আগে খুব ফেমাস একটা ক্যারেক্টার পেয়েছিলে, মনে পড়ছে কি? হ্যামলেট। হ্যামলেটের মায়ের কি নাম ছিল? গাট্রুড। এই প্রসঙ্গে এলাম কেন? হ্যামলেটের মায়ের নাম ছিল গাট্রুড। আমরা জানি ক্লদিয়াস, হ্যামলেটের যে আঙ্কেল, সে সিনিয়র হ্যামলেটকে হত্যা করেছে, হ্যামলেটের বাবাকে, এবং গাট্রুডকে বিয়ে করেছে। এরপর সিনিয়র হ্যামলেটের গোস্ট হ্যামলেটকে দেখা দিয়েছে। দেখা দেওয়ার পর ওকে বলেছে, ক্লদিয়াস, তোর আঙ্কেল আমাকে মার্ডার করে সিংহাসন দখল করেছে, ইউ শুড টেক রেভেঞ্জ। কিন্তু হ্যামলেট রেভেঞ্জ নিতে পারছে না, প্রোক্রাস্টিনেশনে ভুগছে, এগোবো না পিছবো সেই চিন্তা তার মাথায় ঘুরছে, এই জন্য অনেকজন মারা গেল। শেষমেশ একেবারে শেষে গিয়ে রিভেঞ্জ নিচ্ছে সে। তাহলে হ্যামলেট, তার যে প্রোক্রাস্টিনেশন, তার পিছনে কারণ কি? অনেক কিছু এক্সপ্লেনেশন দিচ্ছেন এক ভদ্রলোক যার নাম সিগমন্ড ফ্রয়েড, নাম তো শোনাই হোগা। এই সিগমন্ড ফ্রয়েডের এক্সপ্লেনেশনটা খুব ইন্টারেস্টিং। অডিপাস কমপ্লেক্স, তার ইন্টারপ্রিটেশন কি ছিল? অডিপাস কমপ্লেক্স। অডিপাস কে ছিল? আমরা সবাই জানি সোফোক্লিসের সেই বিখ্যাত অডিপাউস রেক্স, অডিপাউস দ্য কিং। অডিপাউস আননোয়িংলি ম্যারিড হিজ মাদার, জোকাসটা। তাহলে অডিপাস কমপ্লেক্স কি না? মেল ইনফ্যান্টস ডিজায়ার টু এলিমিনেট দ্য ফাদার অ্যান্ড বিকাম দ্য সেক্সুয়াল পার্টনার অফ দ্য মাদার। তাহলে ফ্রয়েডের বক্তব্য, হ্যামলেটের মধ্যে অডিপাস কমপ্লেক্স ছিল। হ্যামলেট ওয়ান্টেড টু এলিমিনেট হিজ ওন ফাদার অ্যান্ড টু বিকাম দ্য সেক্সুয়াল পার্টনার অফ গাট্রুড, হিজ মাদার। তাহলে যে অপরাধে সে নিজে অপরাধী, সেই কাজটাই তো ক্লদিয়াস করেছে। তাহলে সে ক্লদিয়াসকে কোন যুক্তিতে হত্যা করবে? এই জন্য তার মধ্যে প্রোক্রাস্টিনেশন। তার মানে হ্যামলেটের মধ্যে অডিপাস কমপ্লেক্স ছিল। কার প্রতি? যেটা ফ্রয়েডের বক্তব্য, গাট্রুডের প্রতি। আমরা পল মরেল এবং গাট্রুডের রিলেশনশিপে, তার মায়ের রিলেশনশিপে আমরা একই রকম অডিপাস কমপ্লেক্স খুঁজে পাবো। ইন্টেনশনাল নামটা গাট্রুড রাখা হয়েছে। ওকে, নেক্সট চলো 78। In which 18th century novel do we find the Yahoos? Answer is Gulliver's Travels. 4টি পার্ট ছিল। ফার্স্ট পার্টে গালিভার বেড়াতে যাচ্ছে কোথায়? লিলিপুটসদের দ্বীপে, ছোট ছোট ডোয়ার্স, তাদের সামনে সে বিরাট বড় জায়ান্ট। পরের পার্টে যাচ্ছে ব্রবডিং নেগিয়ান্সদের দেশে, বিরাট বড় বড় জায়ান্টস, তাদের সামনে ও লিলিপুট হয়ে গেছে। থার্ড পার্টে যাচ্ছে লেপুটান্সদের আইল্যান্ডে, এবং ফোর্থ পার্টে হয়নমস অ্যান্ড ইয়াহুজ। তাহলে কোথায় পাবো আমরা? গালিভার্স ট্রাভেলস। নেক্সট, which famous English essayist wrote Confessions of an English Opium Eater? Thomas D. Quincy. Thomas D. Quincy. Next question চলো, who wrote the novel Emma? Emma, Persuasion, Pride and Prejudice, Sense and Sensibility. একটু আগে ওই সানস অ্যান্ড লাভার্স বললাম, আমরা জন্য সানসটাই বেরোচ্ছে মুখ থেকে। এমা, পারসুয়েশন, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস সবগুলো কার লেখা? জেন অস্টিনের লেখা। রোমান্টিক পিরিয়ডে পাশাপাশি দুজন খুব বড় মাপের নভেল লিখছেন। একজনের নাম হচ্ছে ওয়াল্টার স্কট, একজনের নাম জেন অস্টিন। ওয়াল্টার স্কট লেখার মধ্যে প্রচুর অ্যাকশন, মেডিয়েভাল পাস্ট নিয়ে লিখছেন, তিনি রোমান্স লিখছেন। আর তার পাশাপাশি জেন অস্টিন লিখছেন এভরিডে লাইফ নিয়ে। তার লেখা সেভাবে কোনো অ্যাকশন খুঁজে পাওয়া যাচ্ছে না। মিডল ক্লাস এবং আপার ক্লাস পিপলদের এভরিডে লাইফ, তাদের লাভ অ্যাফেয়ার্স, তাদের গসিপ, তাদের বল ডান্স, তাদের সোশ্যাল গ্যাদারিং। এই কারণে তার নভেলগুলোকে অনেকে বলে কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স কি নিয়ে ডিল করে? আপার ক্লাস এবং আপার মিডল ক্লাস পিপলদের যে লাইফস্টাইল, সেটা অনেক সময় আর্টিফিশিয়াল। ওকে, তাহলে তার রোজকার চেনা জানা জগৎটাকে তিনি তার লেখায় বারবার তুলে ধরেছেন। হুইচ আমেরিকান প্লেরাইট রোট ডেথ অফ আ সেলসম্যান? আনসার ইজ আর্থার মিলার। আর্থার মিলার। নেক্সট কোয়েশ্চেন, জু অফ মাল্টা কার লেখা? জু অফ মাল্টা এডওয়ার্ড দ্য সেকেন্ড। তার আগে টেম্বারলেন দ্য গ্রেট, ডক্টর ফস্টাস কার লেখা? ক্রিস্টোফার মার্লো। এই জু অফ মাল্টার কি নাম ছিল? বারাবাস। এক্সট্রা ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে মাথায় ঢোকাও, তাহলে কপি করো, নোট করো। মিস মার্পল, এদের না একটা ব্যাপার আছে, এদের একটু ডিটেকটিভ স্টোরির প্রতি বোধহয় ভালো দুর্বলতা আছে। শুরুই করেছে আর্থার কোনান ডয়েলকে দিয়ে, এরপর নিয়ে এলো আগাথা ক্রিস্টিকে।
আগাথা ক্রিস্টির তৈরি করা একটা ক্যারেক্টার হচ্ছে মিস মার্পল। চলো নেক্সট 84, দ্য ড্রামাটিস্ট হু রোট দ্য প্লে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ইংল্যান্ডে মিস্ট্রি, মিরাকেল, মরালিটি ইন্টারলিউডের মধ্য দিয়ে নাটকের প্রতি আগ্রহ তৈরি হয়ে গেছে। তারপর আসছে রেনেসা, রিয়াওয়াকেড ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং, ক্লাসিক্যাল লিটারেচার। এই সময় ইংল্যান্ডে ট্র্যাজেডির ক্ষেত্রে সেনেকার একটা বিরাট বড় প্রভাব আসছে, আর কমেডির ক্ষেত্রে প্লটাস অ্যান্ড টিরেন্স। প্লটাস অ্যান্ড টিরেন্স। আমি ট্র্যাজেডিতে ফিরে যাই। সেনেকার ট্র্যাজেডিগুলো ছিল রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি মানে খুন কা বদলা খুন, ব্লাড আস্কেথ ব্লাড। ইংল্যান্ডে ফার্স্ট যে রেগুলার ট্র্যাজেডি লেখা হচ্ছে, টমাস নর্টন বা স্যাকভিল মিলে লিখছেন, যার নাম ছিল গোরবোডাক অর ফেরেক্স অ্যান্ড পোরেক্স। সেটা ছিল সেনেকান রিভেঞ্জ ট্র্যাজেডি, সেনেকার প্রভাবে লেখা। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটাও ছিল একটা সেনেকান রিভেঞ্জ ট্র্যাজেডি, যেটা টমাস কিডের লেখা। টমাস কিডকে ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস, যেটা নিয়ে আবার বিতর্কও আছে। ইউনিভার্সিটি উইটস কাদের বলা হতো? একটা গ্রুপ অফ প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টস, যার সব থেকে ইম্পর্টেন্ট ফিগারের নাম ক্রিস্টোফার মার্লো। এদের সংখ্যা কত সেই নিয়ে তোমরা দু রকমের ইনফরমেশন পাও, কোথাও 6 জন নাম পাও, কোথাও 7 জনের নাম পাও। বিষয়টা বোঝো। এদের মধ্যে 3 জন অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, 3 জন কেমব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ইউনিভার্সিটি উইটস, উইটস মানে স্কলার্স। ওকে, টমাস কিড এই দুটোর মধ্যে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, এই জন্য অনেকে তাকে বাদ দিয়ে দেয়, যে তাহলে 6 জনকে রাখলাম, 3 + 3। আবার কোন কোন বইয়ে তুমি টমাস কিডকেও সেই গ্রুপে পাবো, 7 জনের নাম পাবে। 2 জনেরই যুক্তি আছে। যারা বাদ দেন তাদের যুক্তি হচ্ছে উনি তো কোনো ইউনিভার্সিটির স্কলার ছিলেন না, তাহলে আমরা ওকে কেন রাখবো। আর যারা রাখেন তাদেরও যুক্তি আছে যে শুধুমাত্র ইউনিভার্সিটি স্কলার্স বিষয়টাই নয়, তাদের লাইফস্টাইল থেকে শুরু করে লেখার ধরনের মধ্যে অনেক মিল আছে। এই গ্রুপের সাথে হি ওয়াজ অলসো ক্লোজলি অ্যাসোসিয়েটেড। এই জন্য অনেক জায়গায় আমরা 7 জনের নাম পাবো, টমাস কিডকে ইউনিভার্সিটি উইটসের মধ্যে ইনক্লুড করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার অফ লিওপল্ড ব্লুম ইন ইউলিসিস? 1922 ইংরাজি সাহিত্যের এপোক মেকিং ইয়ার, যে বছর টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড পাবলিশ হচ্ছে, মডার্নিজমের হাই টাইম যেটাকে বলা হয়, তার গ্রেট পোয়েম। আর সেই বছরই একটা বিখ্যাত নভেল পাবলিশ হচ্ছে, জেমস জয়েসের লেখা ইউলিসিস, যেখানে লিওপল্ড ব্লুম মডার্ন ডে ইউলিসিস, তার ওয়াইফ মলি ব্লুম, সেই ইউলিসের ওয়াইফ পিনেলপির সাথেও কম্পেয়ার করা হয়েছে। পাস্ট ফুলনেস, প্রেজেন্ট এমপ্টিনেস, কি গৌরবময় অতীত আর বর্তমানের যে চারদিকে ফাঁপা, দুটোর মধ্যে একটা কম্পারিজন টানা হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার, তোমরা জেমস জয়েসের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্টটা যে ইয়াং ম্যান অনেকেই পড়েছো, না পড়লে অবশ্যই পড়বে, যেটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল, যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার স্টিফেন ডেডালাস, যার সম্বন্ধে আমরা জানি যে স্টিফেন ডেডালাস হচ্ছে জেমস জয়েস আন্ডার ডিসগাইজ, তাই তো? এই স্টিফেন ডেডালাস ক্যারেক্টারটি সেই নভেলের শেষে গিয়ে, পোর্ট্রেটের শেষে গিয়ে সে ডিসিশন নিচ্ছে যে আমি আয়ারল্যান্ড থেকে বেরিয়ে যাব। আমরা এই ক্যারেক্টারটিকে আবার খুঁজে পাবো ইউলিসিস নভেলে। স্টিফেন ডেডালাস সেখানে অন্যতম একটি ক্যারেক্টার। ওকে, এদের কোশ্চেন পেপার আমার একটা জিনিস অদ্ভুত লেগেছে, যেখানে টেক্সটের নামগুলো দেওয়া আছে, এগুলো তো ইটালিক্সে হওয়া উচিত ছিল, অনেক জায়গাতে ইটালিক্স তো বাদই দাও, স্মল লেটারে লিখে দিয়েছে। ঠিক আছে বাবু, বেশি কিছু বলা যাবে না, তাদের ব্যাপার, আমি আর কি বলবো। 86, হুইচ ইন্ডিয়ান পোয়েট, দেখছো তো ইন্ডিয়ান থেকে কোশ্চেন দিচ্ছে, তার মানে আমরা যখন আমাদের কোর্সে যখন আমরা পড়বো, তখন আমরা এই জায়গাগুলোকেও আমাদের ধরতে হবে। এই কয়েকদিন ধরে বেশ কিছু স্টুডেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করেছে, বা আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করেছে, যে এতটা এরিয়া, এই অনেকের অনেক কিছু প্রশ্ন। ডোন্ট ওয়ারি, তুমিই পারবে, না পারার কিচ্ছু নেই। হ্যাঁ, তোমাদের অনেকের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়ে আছে, যে আগে হয়তো বিরাট কিছু ডিটেলে পড়োনি, সময় তো পেয়েছো, আমরা তো আছি। চলো না আরো একবার জোরদার লড়াইটা শুরু হোক, আমাদের তরফ থেকে কোনো কম্প্রোমাইজ থাকবে না। বাকি তুমি দেখো তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য রাজি আছো কিনা, কিন্তু চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করতে হবে, নইলে কিছু উপায় নেই, ওইখানে পড়ে থেকে যাবে। ওকে, চলো। হুইচ ইন্ডিয়ান পোয়েট রোট দ্য পোয়েম দ্য ফকির অফ জঙ্গিরা? হেনরি
লুই ভিভিয়ান ডিরোজিও। ওকে, in which novel by Charles Dickens we find the character of Mr. Micawber? খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, সবসময় আর্থিক সমস্যায় ভোগেন, এবং তার খুব বিখ্যাত একটা লাইন আছে, সামথিং উইল টার্ন আপ, যে ভালো কিছু একটা হবে, কোনো একদিন হবেই। এই মিস্টার মিকোবারের ক্যারেক্টারটা চার্লস ডিকেন্স অনেকটাই তার বাবার আদলে তৈরি করেছেন। এই ক্যারেক্টারটাকে আমরা পাবো কোথায়? ডেভিড কপারফিল্ড, যেটা চার্লস ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল নভেল বলা হয়। মিস্টার মিকোবারের ক্যারেক্টারটাকে তার বাবার আদলে তৈরি করা, তার বাবাও একই রকম ছিলেন, আমদানি আটানি খরচা রুপাইয়া করতে গিয়ে প্রচুর ধার দেনা করে আলটিমেটলি ডেটার্স প্রিজনে গিয়ে পৌঁছান, যে কারণে বাচ্চা বয়সেই চার্লস ডিকেন্সকে পড়াশোনা ছেড়ে চাইল্ড লেবার হিসেবে কাজ করতে তিনি বাধ্য হন। তাহলে তার বাবার আদলে অনেকটা ক্যারেক্টারটা তৈরি করা। হু রোট দ্য বার্থডে পার্টি, দ্য কেয়ারটেকার, কার লেখা? 2005 নোবেল প্রাইজ পেয়েছিলেন, কার লেখা? হ্যারোল্ড পিন্টার। তার লেখাগুলোকে বলা হয় কমেডি অব মেনাস, ত্রাসের কমেডি। তার মানে সেখানে বেশ কয়েকজন ক্যারেক্টার থাকবে যারা কিছু আতঙ্কের মধ্যে বাস করবে, যে কেউ একটা তাদের থ্রেট করছে, তারা সবসময় একটা ভয়ের মধ্যে বাস করবে। ওকে, হ্যারোল্ড পিন্টার। নেক্সট কোয়েশ্চেন 89, হুইচ নভেলিস্ট ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার অফ সালিম সিনাই? খুব বিখ্যাত লেখা, খুব বিখ্যাত ক্যারেক্টার। মিডনাইটস চিলড্রেন, দ্য মিডনাইটস চিলড্রেন, দ্য মিডনাইটস চিলড্রেন, কার লেখা? সালমান রশদি। এই মিডনাইটস চিলড্রেনের সেন্ট্রাল ক্যারেক্টার অ্যান্ড ন্যারেটর ইজ সালিম সিনাই। ওকে, নেক্সট, But my back always here, time swing chariot hovering near. কার কবিতার লাইন? কোন কবিতার লাইন? টুইস্ট কয় মিস্ট্রেস। কার লেখা? অ্যান্ড্রু মার্ভেল। কে ছিলেন? ওয়ান অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, ফলোয়ার অফ জন ডান। এই কবিতায় 3টি পার্ট আছে, ইফ, বাট, দেয়ারফর। সিলোজিস্টিক প্যাটার্ন অফ রিজনিং বলা হয় যেটাকে। প্রথমে একটা পার্ট থাকবে ইফ, ইমপ্রবাবল কিছু কথা বলা হবে। যদি আমাদের রাত অফুরন্ত সময় থাকতো তাহলে আমি তোমার চুলের বর্ণনা দিতাম 200 বছর ধরে, কানের বর্ণনা দিতাম 500 বছর ধরে, নাকের বর্ণনা দিতাম 1000 বছর ধরে, এই ধরনের কিছু কথাবার্তা। ফার্স্ট পার্ট ইফ, যদি এটা হতো। সেকেন্ড পার্ট বাট, ব্রিঙ্গিং ব্যাক টু দ্য রিয়ালিটি। কিন্তু সেকেন্ড পার্টে আছে বাট অ্যাট মাই ব্যাক অলওয়েজ হিয়ার টাইম সুইং চ্যারিয়ট hovering near। আমি সবসময় বুঝতে পারছি সময় খুব দ্রুত পেরিয়ে যাচ্ছে। সুতরাং থার্ড পার্ট, ডোন্ট বি সাই, কয় মিস্ট্রেস, কয় মানে সাই। এনজয় আওয়ার লাইফ when we have our prime of life, that is our youth. ওকে, কার্পে ডিএম থিমের উপর লেখা। কার্পে ডিএম মানে মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর ডে, মেক দ্য প্রপার ইউজ অফ ইউর ডে। 91, which English novelist created the character of Dr. Aziz in A Passage to India? আরো একটা অনবদ্য নভেল, ইস্ট ওয়েস্ট এনকাউন্টারের উপর। কার লেখা? E.M. ফস্টার। ইস্ট ওয়েস্ট এনকাউন্টার তার মানে ওয়েস্ট থেকে কিছু মানুষ আসছে ইস্টে, এবং তাদের যে তোমার এনকাউন্টার, সেটা হচ্ছে এই নভেলের মূল বিষয়। দেখো এবার টাইপ থেকে কোশ্চেন, লিটারি টাইপ থেকে। আ পোয়েম অফ মর্নিং, তাহলে একটা দুঃখের কবিতা। ফর আ পার্সন অর অ্যান অবজেক্ট ইজ কল্ড। তাহলে কোন একটা কবিতা হতে পারে যেখানে তোমার কোনো কাছের মানুষের মৃত্যুর পরে লেখা কবিতা, অথবা এমন হতে পারে বিচ্ছেদের পরে লেখা কবিতা। ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা পড়েছিলাম ওয়াইফস ল্যামেন্ট। হাজব্যান্ড বাইরে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করে ওয়াইফ লিখছে ওয়াইফস ল্যামেন্ট। হাজব্যান্ডস মেসেজ, হাজব্যান্ড ওকে মেসেজ পাঠাচ্ছে। তাহলে সেপারেশনের ফলে লেখা হতে পারে কবিতা, মৃত্যুর পরে লেখা হতে পারে। কিটসের মৃত্যুর পরে শেলি লিখেছেন, আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পর টেনিসন লিখেছেন, মিল্টন লিখেছেন তার বন্ধুর মৃত্যুর পরে, আর্নল্ড লিখেছেন তার মৃত্যুর পরে। অথবা কোনো অবজেক্ট, যেমন তোমরা ওল্ড ইংলিশ পিরিয়ডে একটা কবিতা পড়ে থাকবে, দ্য রুইন। রোমানরা একটা শহর তৈরি করেছিল, বধ।
সেই শহরের ধ্বংসের উপরে দুঃখ প্রকাশ করে কবিতা লেখা। এই ধরনের কবিতাকে বলা হয় এলিজি, সং অফ ল্যামেন্টেশন। ওকে, এরপরের যে লাইনগুলো, এটাও দুর্দান্ত একটা কবিতার থেকে লাইনগুলো নেওয়া। দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল and round earth shore lay like the folds of a bright girdle fold. কোন কবিতার লাইন, কার লেখা? ম্যাথু আর্নল্ডের লেখা, কবিতার নাম আশা করি তোমরা সকলেই পড়েছো, ডোভার বিচ। ম্যাথু আর্নল্ড, হি ওয়াজ অ্যান অ্যাবাউট খ্রিস্টান। ভিক্টোরিয়ান পিরিয়ড, ম্যাটেরিয়াল প্রোগ্রেস চলছে, তার কিছু পর আবার ডারউইনের থিওরি চলে আসছে, যেটা একেবারে ধর্মের মূল জায়গাতে গিয়ে, একদম ভিতে গিয়ে আঘাত করছে, মানুষ স্কেপটিক হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ডোভার বিচ কবিতাটা লিখছেন। প্রথমে মনে হবে এটা ডেসক্রিপটিভ পোয়েম, পড়তে গেলে বুঝতে পারবেন না রিফ্লেকটিভ পোয়েম। বাইরের প্রকৃতির বর্ণনা সেটা তো জাস্ট শুরু, তারপরে সেখান থেকে আসলে বিষয়টা হচ্ছে তার যে ফিলোসফিক্যাল থট। বিশ্বাসের সমুদ্র এক সময় কানায় কানায় ভর্তি ছিল। মানুষের জীবনের দুঃখ আগেও ছিল, এখনো আছে। আগের থেকে এখন ডিফারেন্সটা কোথায়? আগে যখন দুঃখ ছিল, তার পাশাপাশি বিশ্বাস ছিল যে কেউ আছেন যিনি একদিন এই দুঃখের হাত থেকে আমাদের পরিত্রাণের পথ দেখাবেন। এখন সমস্যাটা কি হয়েছে? দুঃখ আছে, বিশ্বাসটা হারিয়ে গেছে, ফলে যন্ত্রণা আরো অনেক বেশি বেড়ে গেছে। অনবদ্য কবিতা, নিশ্চিতভাবে তোমরা পড়েছো, জানো কি ধরনের কবিতা। ব্রেক 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 কার লেখা? অন মাই কোল্ড গ্রে ডট ডট ডট, লর্ড আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা। ওকে, এরপর দুটো ক্যারেক্টারের নাম বলবে। এই নভেলটা আশা করি সববারই পড়া। এলিজাবেথ বেনেট অ্যান্ড মিস্টার ডার্সি। বেনেট ফ্যামিলি, তাদের 5টি মেয়ে, জেন, এলিজাবেথ, মেরি, কিটি আর ক্যাথরিন, লিডিয়া। ওকে, কোন নভেল? প্রাইড অ্যান্ড প্রেজুডিস। কার লেখা? জেন অস্টিন, যার সম্বন্ধে আমরা একটু আগে আলোচনা করলাম। হুইচ ইন্ডিয়ান নভেলিস্ট, আবার দেখো ইন্ডিয়ান লিটারেচার থেকে কোশ্চেন, কিন্তু কোশ্চেনগুলো মোটামুটি সেই সব টেক্সট থেকেই দেওয়া যেগুলো সকলেরই পড়া থাকার কথা, পড়ে থাকার কথা। হুইচ ইন্ডিয়ান নভেলিস্ট ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার অফ রাজু দ্য গাইড? টেক্সটার নাম হচ্ছে দ্য গাইড। কার লেখা? আর কে নারায়ণ, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। রাজু মালগুড়ি, ইমাজিনারি টাউন ক্রিয়েটেড বাই আর কে নারায়ণ। মালগুড়িতে ধীরে ধীরে রেলওয়ে আসছে, রাজু রেলওয়ে ট্যুরিস্ট গাইড হয়ে যাচ্ছে। পরে একটি মেয়ের সাথে আলাপ হচ্ছে, নলিনী, সে খুব বড় ডান্সার। নলিনীর কেরিয়ার গাইড হয়ে যাচ্ছে। ফর্জারি করে জেলে যাচ্ছে, জেলে গিয়ে প্রিজনার্সদের টিচিং গাইড হয়ে যাচ্ছে। জেল থেকে বেরিয়ে যাওয়ার পরে ভিলেজার্সদের স্পিরিচুয়াল গাইড হয়ে যাচ্ছে। আর সমস্ত গাইডের রোলে সে আসলে মানুষজনকে মিসগাইড করে যাচ্ছে। এক্সেলেন্ট স্টোরি। অন ইজ ব্লাইন্ডনেস কার লেখা? জন মিল্টনের লেখা। তার মানে আনসার হবে নান অফ দি অ্যাবাভ। নান অফ দি অ্যাবাভ। 6 to 8 অপশন নিয়ে অতটা খেলেনি, খেলবে তো আরো উপর দিকে গেলে। হুইচ ফিগার অফ স্পিচ, আবার রেটরিক থেকে কোশ্চেন, ইজ অলসো নোন অ্যাজ ব্যাথোস। আমি তোমাদের যে কোনো ক্লাসে অনেকবার করে বুঝিয়েছি রেটরিক প্রজেক্ট পড়াতে গিয়ে। রেটরিকের ক্ষেত্রে আমি বারবার বলেছি, যদি কোনো ফিগারের ডবল নাম থাকে তাহলে দুটোই ভালো করে খেয়াল রাখবে। কারণ ধরো তুমি অ্যান্টি ক্লাইম্যাক্স জানো, কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্সকেই ব্যাথোস বলে যদি না জানা থাকে, তাহলে ফালতু এখানে তোমার গন্ডগোল হতে পারে। তাহলে ব্যাথোস হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সের আরো একটা নাম। এবং ইংরাজি সাহিত্যে অ্যান্টি ক্লাইম্যাক্সের ব্যবহার আলেকজান্ডার পোপের থেকে ভালো কেউ করতে পারেননি। দুর্দান্ত দুর্দান্ত অ্যান্টি ক্লাইম্যাক্সের ওনার এক্সাম্পল ওনার আমরা টেক্সটে পাবো। অ্যান্টি ক্লাইম্যাক্স মানে কি? গাছের মগডালে তুলে দাম করে ফেলে দেওয়া। যে ভূমিকম্পে ভদ্র মহিলা সব হারালেন, স্বামী, সন্তান, রুমালটাও। স্বামী সন্তানের পরে রুমাল। সুন্দরী মেয়েরা দুটো সময় খুব কান্নাকাটি করে, যখন স্বামী মারা যায় অথবা ল্যাপডগ মারা যায়। হাজব্যান্ড অ্যান্ড ল্যাপডগ, দে আর ইকুয়াল ইন স্ট্যাটাস টু আ লেডি। ওকে, তাহলে এগুলো সব হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোসের এক্সাম্পল। নেক্সট, ইন হুইচ শেক্সপিয়ারিয়ান প্লে ডু ইউ ফাইন্ড দ্য ক্যারেক্টার অফ ক্যালিবান? ক্যালিবানের ক্যারেক্টারটি আমরা কোথায় পেয়েছি? কোথায় পেয়েছি ক্যালিবানের ক্যারেক্টার?
দ্য টেম্পেস্টে। কোথায় পেয়েছি? দ্য টেম্পেস্ট। ওকে, নেক্সট, হুইচ ক্রিটিক ইউজ দ্য টার্ম নেগেটিভ ক্যাপাবিলিটি? নেগেটিভ ক্যাপাবিলিটি টার্মটা আমরা কার কাছে পাবো? জন কিটস। আমরা ক্যাপাবিলিটি বিষয়টাকে পজিটিভ হিসেবেই ধরি। ক্যাপাবিলিটি মানে কি? রহস্যের উন্মোচন করা, শার্লক হোমস হয়ে যাওয়া, ব্যোমকেশ বক্সী হয়ে যাওয়া, পাণ্ডব গোয়েন্দা হয়ে যাওয়া, কিরিটি হয়ে যাওয়া। ওকে, নেগেটিভ ক্যাপাবিলিটি বিষয়টাকে কিটসের বক্তব্য হচ্ছে যে একজন গ্রেট পোয়েটের ক্ষমতা থাকে আনসার্টেনটির মধ্যে বাস করা, মিস্ট্রিকে মিস্ট্রি রইতে দেওয়া। ঠিক আছে, এগুলো সব আমাদের ডিটেলে জানতে হবে বিষয়গুলোকে। নেক্সট, কি অনবদ্য প্যাসেজকে তুলেছে। টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps in this petty pace from day to the last syllable of recorded times, and all our stardust have lighted fools the way to dusty death. Out, brief candle life is a walking shadow, a poor player that struts and frets its hour on the stage and is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. লেডি ম্যাকবেথ মারা গেছেন। সেই মৃত্যুর খবর পাওয়ার পরে ম্যাকবেথ দুঃখে কান্নায় হাউমাউ করে ভেঙে পড়ার বদলে তিনি ফিলোজফার হয়ে গেছেন এবং তিনি একটা মৃত্যুকে ইউনিভার্সাল করে দিচ্ছেন এবং তিনি বলছেন দিস ইজ হিউম্যান লাইফ। একটা মোমবাতি যতক্ষণ জ্বলে আলো দেয়, কিন্তু মোমবাতিটা নিজেকে পোড়াতে থাকে এবং এক সময় শেষ হয়ে যায়। দিস ইজ হিউম্যান লাইফ, ইট ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি। যতদিন আমরা বেঁচে থাকি আমাদের মনে বিরাট কিছু করে দেবো, সিগনিফাইং নাথিং। Nothingness is the ultimate reality of life. Here Macbeth becomes a philosopher. Okay, next, which American novelist created the character of J. Gatsby and Nick Carraway? টেক্সটার নাম দ্য গ্রেট গ্যাটসবি। দ্য গ্রেট গ্যাটসবি কার তৈরি? এফ স্কট ফিটজগেরাল্ডের তৈরি। হোয়াট ইজ দ্য প্রোজোডিক মিটার ইউজড ইন দ্য ফলোয়িং লাইন? ভাঙলেই দেখতে পাবে, এই লাইনগুলোকে ভাঙলেই দেখতে পাবে। চলো আমি ভেঙে দিচ্ছি। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। কটা সিলেবল পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। 2 2 2 2 সব ডাইসিলেবিক ফুট। এবার তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে আমি দুইয়ে কেন ভাঙলাম, সেগুলো সব আমরা আলোচনা করবো প্রশ্নটি বোঝার সময়। কারণ ইংরাজিতে ফুট হতে পারে 2টো করে সিলেবল নিয়ে অথবা 3টে করে নিয়ে। আমি 3-এ কেন ভাঙলাম না 2-এ কেন ভাঙলাম, সেগুলো আমরা ওখানে ডিটেলে বুঝবো। দ্য কারফিউ, এবারে অ্যাকসেন্ট দেবো। কিভাবে দেবো? উচ্চারণ করো। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। দ্য কারফিউ এখানে এলো, এইখানে এলো, নেল অফ পার্টিং ডে ARY এর মাঝে। ওকে, তো আমরা জানি ইংরাজিতে ডাইসিলেবিক ফুট আর ট্রাইসিলেবিক হয়। ডাইসিলেবিক রেগুলার 2 রকমের হতে পারে, 2টো সিলেবল আছে। যদি প্রথমটা অ্যাকসেন্টেড হয় তাহলে তার নাম হচ্ছে ট্রোকেইক। যদি সেকেন্ড অ্যাকসেন্টেড হয় তার নাম হচ্ছে আয়াম্বিক। তাহলে এখানে 5টা ফুট আছে, ফুটের কালেকশনের নাম মিটার। 5টা ফুট আছে মানে এটা পেন্টামিটারে লেখা। 5টা ফুট আছে মানে পেন্টামিটারে লেখা। এবং সেকেন্ড সিলেবল অ্যাকসেন্টেড মানে আয়াম্বিক। তাহলে এই লাইনটা কিসে লেখা? আয়াম্বিক পেন্টামিটার। কারেক্ট আনসার এ, আয়াম্বিক পেন্টামিটারে লেখা। ক্লিয়ার? এগুলো আমরা সব বুঝবো, ডিটেলে পড়বো। চলো আমরা 104 নাম্বার কোশ্চেনে যাই। 104, who created the idea of touchstone method as an aspect of literary criticism? যখন একজন নতুন কোন রাইটার লিখতে আসছেন, তার লেখাগুলো কিরকম, তার লেখার ধরন কেমন, সেটা কি সত্যিকার দুর্দান্ত লেখা নাকি খুব মিডিওকার নাকি একেবারে জাতা, আমরা বুঝবো কি করে? এই সংক্রান্ত অনেকের অনেক রকম বক্তব্য আছে। এইভাবে জাজ করা উচিত, ওইভাবে জাজ করা উচিত। এই নিয়ে ম্যাথু আর্নল্ডের থিওরি ছিল টাচস্টোন মেথড অ্যাপ্লাই করো। টাচস্টোন কি? টাচস্টোন কি না, যেটা তোমার জাজ করে দেবে যেটা এই ধাতুটা কি ধাতু। এই ক্ষেত্রে টাচস্টোন মেথডটা কিরকম? তার বক্তব্য হোমার, দাঁতে, শেক্সপিয়ার এবং মিল্টন এরা হচ্ছে ক্লাসিক।
এদের লেখাগুলো হচ্ছে দুর্দান্ত লেখা, সব থেকে ভালো লেখা। যখন নতুন কোনো রাইটার লিখছেন, তার লেখার ধরন কেমন, তার লেখা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, সেটা বোঝার জন্য আমরা টাস্টন মেথড অ্যাপ্লাই করব। ধরো আমি বোঝানোর জন্য বলছি, সহজ করার জন্য। ধরো এদের লেখাগুলোকে আমরা 10-এর মধ্যে 10 দিলাম। এরপর নতুন কেউ লিখছে, এদের লেখাগুলোর কনটেক্সটে ওকে আমরা জাজ করছি। ওরা আমি এইখান থেকে আমি বুঝতে পারবো যে ওদের লেখাগুলোকে আমি কত দিতে পারি, 5 দিতে পারি না 8 দিতে পারি না 2 দিতে পারি। তাহলে সেখান থেকে বোঝা যাবে যে তার লেখা আসলে কিরকম। ওকে, চলো এগুলো সব ডিটেল হবে, ডোন্ট ওয়ারি। হুইচ ইংলিশ রোমান্টিক পোয়েট রোট দ্য ফলোইং লাইন্স? In Xanadu did Kublai Khan stately pleasure decree where out the sector river ran through caverns measureless to man down to a sunless sea? কার কবিতার লাইন? কুবলাই খানের লাইন। কার লেখা? এস.টি. কোলরিজ। এস.টি. কোলরিজ 3খানা দীর্ঘ কবিতা লেখার চেষ্টা করেছিলেন। প্রথমত তার লেখার মধ্যে সুপারন্যাচারাল থিম থাকতো। 3টা দীর্ঘ কবিতা লেখার চেষ্টা করেছিলেন। একটা ছিল দ্য রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার, দ্য রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার, একটা ছিল কুবলাই খান, আর একটা ছিল ক্রিস্টাবল। এর মধ্যে একমাত্র প্রথমটা দ্য রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার এটা কমপ্লিট হয়েছিল এবং এটা 1798-এ লিরিক্যাল ব্যালাডসে পাবলিশ হয়েছিল। লিরিক্যাল ব্যালাড 1798-এ কোলরিজের 4টি পোয়েম ছিল আর ওয়ার্ডসওয়ার্থের 19টা। কোলরিজের 4টির মধ্যে সব থেকে বিখ্যাত পোয়েমটার নামই ছিল দ্য রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার। বাকি দুটো কুবলাই খান এবং ক্রিস্টাবল দীর্ঘ কবিতা তিনি হাত দিয়েছিলেন কিন্তু লেখা কমপ্লিট করতে পারেননি, কারণ তার মাঝে তিনি ওপিয়াম অ্যাডিক্টেড হয়ে গেছিলেন। ঘোরের মাঝে যতটা লেখা গেছে তারপর আর ওটা কমপ্লিট করে উঠতে পারেননি। ক্রিস্টাবল 200 থেকে 300 লাইন নাকি তিনি মাথার ভেতরে কম্পোজ করে ফেলেছিলেন, 54টার মতো লাইন মাত্র লিখতে পেরেছিলেন, বাকিটার লেখা হয়ে ওঠেনি সারা জীবনে। পরবর্তীকালে জর্জ গর্ডন লর্ড বায়রন তাকে অনেক চাপ দেন যে অবস্থাতে আপনি পাবলিশ করুন, তখন এই দুটোকে একটাই ভলিউমে 1816-এ গিয়ে পাবলিশ করা হয়। ক্রিস্টাবল একই রকম 5টা পার্ট লেখার কথা ছিল, 2টো পার্টের বেশি আর লিখে উঠতে পারেননি। ওকে, এটা কুবলাই খান থেকে লেখা। আশা করি এখান পর্যন্ত তোমাদের বুঝতে পারছো, কাজে লাগছে আশা করি। তাহলে এখান পর্যন্ত আমাদের 8-9-এর 6 to 8-এর ডিসকাশন কমপ্লিট হলো। এরপর আমরা ডিসকাস করব 9-10। ওকে, কাজে লাগছে কিনা একটু জানিও, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই চেঁচিয়ে তোমাদের কিছু যদি কাজে লাগে তাহলে এই চিৎকারটা মনে হবে যে আরেকটু বেশি করি। ওকে, জানিও কিরকম কি কাজে লাগছে না লাগছে। এরপর 9-10 কি বলেছিলাম? টেম্পারেচার আস্তে আস্তে বাড়ানো হবে। চলো আমরা টেম্পারেচার দিকে এগিয়ে যাই, আর একটু বেশি টেম্পারেচার, তারপর আমরা ফাইনালে যাব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু ইন রিগার্ড টু দ্য পোয়েম বেওলফ? বেওলফের সম্বন্ধে কোন স্টেটমেন্টটা সঠিক? লক্ষ্য করে দেখবে, এরা কিন্তু 5টা করে অপশন দিচ্ছে, আর দুটো অপশন মানে কমন, ফোর্থ আর ফিফথ। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। বেওলফ সম্পর্কে কোন স্টেটমেন্টটা ঠিক? বেওলফ ইজ আ ডেসক্রিপটিভ ট্র্যাজিক্যাল পোয়েম। না, এটা ঠিকঠাক বলা যায় না। বেওলফ ইজ অ্যান এপিক পোয়েম হ্যাভিং আ ন্যারেটিভ টোন। হ্যাঁ, এপিক তো অবশ্যই, ফার্স্ট ন্যাশনাল এপিক বলা হয় বেওলফকে। কার লেখা? অ্যানোনিমাস। আমরা জানি না, অ্যানোনিমাস। বেওলফের পুরো গল্পটা দেখবে আমাদের চ্যানেলে, পুরো গল্পটাকে ন্যারেট করা আছে, চাইলে শুনতে পারো। ওকে, বেওলফ ইজ অ্যান আর্গুমেন্টারি পোয়েম, না এটাও ঠিক নয়। মোর দেন, তাহলে তো একটাই মাত্র বেরোলো, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অথর অফ হিস্টোরিয়া রিগাম ব্রিটানিয়া? এর মানে হচ্ছে হিস্ট্রি অফ দ্য কিংস অফ ব্রিটেন। কার লেখা? জেফ্রি অফ মনমাউথ। হিস্ট্রি অফ দ্য কিংস অফ ব্রিটেন। নেক্সট চলো, which one of the following statements is true in regard to Sir Gawain and the Green Knight? Sir Gawain and the Green Knight দেখবে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, পুরো ওর গল্পটা বলা আছে, পারলে একবার শুনে নেবে, দুর্দান্ত গল্প। ওর সম্বন্ধে কোন স্টেটমেন্টটা সঠিক এটা একটু ভালো করে পড়বে, কোথাও আছে কোনটা সঠিক, কোথাও আছে কোনটা ভুল, ভালো করে দেখে নেবে, কোশ্চেনটা পড়বে ভালো করে, তাহলে কোনটা সঠিক আমাদের সেটা বলতে হবে। স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট হ্যাজ বিন রিটেন বাই উইলিয়াম ল্যাংল্যান্ড। স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট কার লেখা? অ্যানোনিমাস। তাহলে এই ইনফরমেশন ভুল। স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট ইজ অ্যাট্রিবিউটেড টু জিওফ্রি চসার, এই ইনফরমেশন ভুল, অ্যানোনিমাস। স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট হ্যাজ অ্যান অ্যানোনিমাস শিপ, yet the author might have lived in England, এই স্টেটমেন্ট ঠিক।
তাহলে মোর দেন ওয়ান হচ্ছে না, নানও হচ্ছে না, তাহলে কারেক্ট আনসার সি। কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি, সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো 74, প্যান্ডারাস ইজ এ ক্যারেক্টার ইন হুইচ অফ দ্য ফলোইং পোয়েমস? ট্রয়ের যুদ্ধ, ট্রজান ওয়ার, এই ট্রয়ের একজন বড় বীরের নাম ছিল প্রয়লাস, প্রিয়ামের ছেলে, রাজার ছেলে, প্যারিস হেক্টর ওদের এক ভাই। সে বরাবর প্রেম বিষয়টাকে নিয়ে বিদ্রুপ করে গেছে। তার বন্ধুরা কেউ প্রেমে পড়লে তাদেরকে নিয়ে ঠাট্টা করেছে। সে একজন যোদ্ধা, যুদ্ধের বাইরে কিছু বোঝে না। তারপর সে ক্রিসিডিকে দেখতে পেয়েছে, প্রেমে পড়েছে। বলতে তো পারছে না কারো কাছে, একদম সবাইকে বিদ্রুপ করেছে, কি করে বলবে? কিন্তু পৃথিবীর সব থেকে বড় গোয়েন্দা শার্লক হোমস নয়, তোমার বন্ধু। তুমি শার্লক হোমসের চোখে ধুলো দিতে পারো, তোমার বন্ধু চোখে ধুলো দিতে পারবে না। তো প্যান্ডারাস ছিল ট্রয়লাসের বন্ধু। ও একদিন ধরেছে, ভাই কি ব্যাপার, কেমন কেমন লাগছে যে আজকাল। তখন ট্রয়লাস ওর কাছে স্বীকার করেছে, হ্যাঁ এরকম এরকম ব্যাপার, আমি প্রেমে পড়েছি। তাহলে প্যান্ডারাস ক্যারেক্টারটা কোথায় পাচ্ছি আমরা? ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি। কার লেখা? জেফ্রি চসার। এই গল্পের উপর ইংরাজিতে আমরা আরো দুটো টেক্সট পাবো, দ্য টেস্টামেন্ট অফ ক্রিসিড, যেটা কার লেখা? রবার্ট হেন্ডারসন, ওয়ান অফ দ্য স্কটিশ চসারিয়ান্স। আর একটা পাবো ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট চলো 75-এ যাই আমরা। 75, দ্য বুক এন্টাইটেল ট্রয় বুক। এটা জন লিডগেটের বলা হয়, যদি এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। ওকে, আনসার জন লিডগেট। The characters in the Canterbury Tales are supposed to set up on a pilgrimage to say prayer to which one of the following martyrs? এপ্রিল মাসের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শুরু হচ্ছে। এপ্রিল মাস চারদিকে ফুলে ফলে ভরে আছে, পাখিদের গান শোনা যাচ্ছে। দিস ইজ পারফেক্ট টাইম ফর পিলগ্রিমেজ। ন্যারেটারের বক্তব্য, যাদের হাতে টাকা পয়সা আছে তারা দূরে যায় তীর্থ করতে, তারা হোলি ল্যান্ড অফ জেরুজালেমে গিয়ে পৌঁছায়। আর ন্যারেটার বলছেন, আমার মতো যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরও তো পুণ্যের ইচ্ছা আছে, তারা ক্যান্টারবেরি যায়। ক্যান্টারবেরি কোন জায়গার? ইংল্যান্ডে ফার্স্ট যেখানে চার্চ তৈরি হচ্ছে 597, যখন প্রথম সেন্ট অগাস্টাইন আসছে। এই ক্যান্টারবেরি পরবর্তীকালে ক্যাথেড্রাল হয়। সেই ক্যান্টারবেরি ক্যাথেড্রালে একসময় একজন আর্চবিশপ ক্যান্টারবেরি ছিলেন টমাস ব্যাকেট, যার সাথে রাজা হেনরি দ্য সেকেন্ডের ঝামেলা হয়। পরে হেনরি দ্য সেকেন্ডের 4 জন নাইট গিয়ে তাকে হত্যা করে, যার উপর একটা বিখ্যাত পোয়েটিক ড্রামা আছে টি.এস. এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। তাহলে সেই ক্যান্টারবেরিতে কেন যায় মানুষজন তীর্থ করতে? না, টমাসা ব্যাকেটের সমাধি এবং রিলিক্স দেখার জন্য। ওকে, নেক্সট দি আইডিয়া অফ রাউন্ড টেবিল। রাউন্ড টেবিল আইডিয়া আমরা কোথায় পাবো? কিং আর্থার অ্যান্ড হিজ রাউন্ড টেবিল। তাহলে এইগুলোর মধ্যে কোনটা কিং আর্থারকে নিয়ে লেখা? লে মর্টি ডি আর্থার, যার মানে হচ্ছে ডেথ অব আর্থার। আর্থার সে বিখ্যাত রাউন্ড টেবিল ভেঙে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আর মধ্যে একটা কারণ, কিং আর্থার যে ওয়াইফ গনেভার, সে তারই একজন নাইট স্যার লান্সেলটের সাথে তার একটা ইলিসিট লাভ অ্যাফেয়ার তৈরি হয়। পরবর্তীকালে পুরো রাউন্ড টেবিল ভেঙে যায় এবং আর্থারের জীবনের শেষ সময়টা, তার মৃত্যুর ওই জায়গাটাকে নিয়ে লেখা লে মর্টি ডি আর্থার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ দ্য সান নেম হেথলোডেউস? কিছু কিছু ওই যে বললাম আস্তে আস্তে কোশ্চেনের ইয়ে বাড়ছে, মানে মান বাড়ছে আস্তে আস্তে। এই ক্যারেক্টার আমরা পাবো কোথায়? টমাস মোর 1516-এ ল্যাটিনে একখানা বই লেখেন, ইউটোপিয়া আর নোহোয়ার ল্যান্ড। একটা ভবিষ্যতের দেশ যেখানে সবকিছু এখনকার থেকে অনেক ভালো হয়ে যাবে, যেখানে সবাই শিক্ষার সুযোগ পাবে, রিলিজিয়াস টলারেন্স প্র্যাকটিস করা হবে, এরকম অনেকগুলো বিষয়। এইটাকে 1551-এ ইংলিশে ট্রান্সলেট করেন রাফ রবিনসন। এইখানে আমরা পাবো এই ক্যারেক্টারটি, যার মানে হচ্ছে টকার অফ ননসেন্স অর লার্নেড ইন ননসেন্স। ওকে, এক্সট্রা ইনফরমেশনগুলো মাথায় রেখো। অ্যাসারসিও সেপ্টেম স্যাক্রামেন্টোরাম কার লেখা? সেটা আমরা আসছি। এর অর্থটা হচ্ছে
ডিফেন্স অফ দ্য 7 স্যাক্রামেন্টস, হেনরি দ্য এইথের লেখা। এখানে তিনি রোমান ক্যাথলিক চার্চকে ডিফেন্ড করছেন, রোমান ক্যাথলিক চার্চকে ডিফেন্ড করছেন কার এগেনস্টে? মার্টিন লুথারের ক্রিটিসিজমের এগেনস্টে। এবার এখানে আমাদের একটু সন্দেহ জাগতে পারে যে রোমান ক্যাথলিক চার্চের সাথে বিরাট ঝামেলা হেনরি দ্য এইথের। না, প্রথম থেকে ঝামেলা ছিল না। হেনরি দ্য এইথ যখন ক্ষমতায় আসেন তার পোপের সাথে সম্পর্ক খুব ভালো। তখন মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট শুরু হয়ে গেছে। হেনরি দ্য এইথ মার্টিন লুথারের অনেক বড় সমালোচক ছিলেন। তার সমালোচনা করে তিনি এই টেক্সট লিখেছিলেন, অ্যাথারসিও সেপ্টেম স্যাক্রামেন্টোরাম, ডিফেন্স অফ 7 স্যাক্রামেন্টস। পরবর্তীকালে তার যে ফার্স্ট ওয়াইফ ছিলেন ক্যাথরিন অফ অ্যারাগন, তার সাথে তার ডিভোর্সের ইস্যু দেখা দেয় এবং সেইখানে তিনি পোপের পারমিশন না পেয়ে তিনি 1534-এ অ্যাক্ট অফ সুপ্রিমেসি নিয়ে আসেন এবং রোমান ক্যাথলিক চার্চের সাথে সব সম্পর্ক ত্যাগ করে ইংল্যান্ডের নিজস্ব চার্চ তৈরি করেন, চার্চ অফ ইংল্যান্ড। তাহলে সেটা পরের গল্প। তার আগে তিনি কিন্তু ক্যাথলিসিজমের সাপোর্টে টেক্সটটি কম্পোজ করেছিলেন। তিনি মার্টিন লুথারের অনেক বড় ক্রিটিক ছিলেন এবং হ্যাঁ, এই কারণে পোপ ওকে সেই সময় একটা উপাধিও দিয়েছিল, ডিফেন্ডার অফ ফেথ। রাপ রয়েস্টার কার লেখা? ইংল্যান্ডে মিস্ট্রি মিরেকল মরাডে ইন্টারলিউডের পরে যখন রেগুলার ট্রেজেডি লেখা হচ্ছে গোরবোডাক সেনেকার ইনফ্লুয়েন্সে, রেগুলার কমেডি ফার্স্ট আমরা পাবো রাপ রয়েস্টার। বিষয়টা কি? প্রথম দিকে রেনেসার ইনফ্লুয়েন্সে সেনেকার ট্রেজেডিগুলো পর ইংলিশে ট্রান্সলেট হতে থাকে। প্রটাস অ্যান্ড টিরেন্স তাদের কমেডিগুলো পর ইংলিশে ট্রান্সলেট হতে থাকে এবং এইগুলো বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পারফর্ম হতে থাকে। স্ট্রোলিং অ্যাক্টার্স গ্রুপ তারা বিভিন্ন জায়গায় পারফর্ম করে ঘুরে বেড়ায়। এভাবে চলছে বহুদিন ধরে, এগুলো ল্যাটিন থেকে ইংলিশে ট্রান্সলেট হচ্ছে এবং পারফর্ম হচ্ছে। এই সময় একজন স্কুলের টিচার নিকোলাস উডল তিনি একসময় ভাবলেন যে আমাদের তো স্কুলে মাঝে মাঝে প্রোগ্রাম হচ্ছে, আবার প্রোগ্রাম হবে, আবার আমরা প্রটাস এবং টিরেন্সের কোনো ট্রান্সলেটেড কমেডি পারফর্ম করব। তো আমরা তো এই ধরনের কমেডি দেখে আমি তো বুঝেই গেছি কিভাবে লিখতে হয়, আমি তো প্যাটার্ন বুঝে গেছি। এদের কমেডিগুলো কেমন হতো? আরবান স্যাটারিক্যাল। তাহলে এইরকম ধরনের আমি একটা কেন ইমিটেট করে লিখতে পারবো না? তখন তিনি স্কুলের স্টুডেন্টদের পারফরমেন্সের জন্য লিখলেন রাপ রয়েস্টার, ইংল্যান্ডের ফার্স্ট ট্রু কমেডি, এপিক নয়, ফার্স্ট ট্রু কমেডি। ওকে, in which one of the following treatises the idea of misomose appears? আমরা জানি স্যার ফিলিপ সিডনি ওয়াজ এ গ্রেট পোয়েট অফ হিজ টাইম। সেই সময় স্টিফেন গোসন নামের এক ভদ্রলোক ছিলেন, স্টিফেন গোসন। একটা আমি পুরোনো দিকে তাকাই। প্লেটো লিটারেচারের ক্রিটিসিজম প্লেটোর কাছ থেকে পাচ্ছি আমরা। প্লেটো ক্রিটিসাইজ করছেন রিপাবলিকে, তাকে ডিফেন্ড করছেন অ্যারিস্টটল। এই গল্প আমরা জানি। স্টিফেন গোসন প্লেটোর লাইন ফলো করে লিখছেন স্কুল অফ অ্যাবিউজ। সেখানে তিনি পোয়েটদের ক্রিটিসাইজ করছেন, করুক, তা তো আমাদের সমস্যা নেই। কিন্তু কি বদমাশ লোক, পোয়েটদের ক্রিটিসাইজ করে একটা বই লিখছে, আর সে বইটা উইদাউট পারমিশন ডেডিকেট করেছে কাকে জানো? স্যার ফিলিপ সিডনিকে, যিনি নিজে একজন পোয়েট। এবারে স্যার ফিলিপ সিডনি ঝামেলায় পড়ে গেছে। তিনি একজন পোয়েট, আর পোয়েটদের ক্রিটিসাইজ করে একটা বই সেটা আবার তাকে ডেডিকেট করা হয়েছে। তখন তিনি লিখছেন ডিফেন্স অফ পোয়েজি, যার আরো একটা টাইটেল ছিল অ্যাপোলজি ফর পোয়েট্রি। দুটো টাইটেল কেন? একই বছরে দুজন পাবলিশার এই বইটিকে পাবলিশ করেন, দুটো আলাদা আলাদা টাইটেল দিয়ে। সেইখানে তিনি এই গ্রিক টার্মটি ইউজ করেন। এর মানে হচ্ছে হেটার্স অফ দ্য মিউজেস। মিউজ কারা? 9 সিস্টার গডেসেস ইন গ্রিক মিথোলজি। এক একজন মিউজের এক একটা ব্রাঞ্চেস অফ লার্নিং এর দায়িত্ব ছিল। এর অপোজিট ওয়ার্ডটা হচ্ছে ফিলোমোসে, তার মানে হচ্ছে লাভার্স অফ দ্য মিউজেস। মনে না থাকলে মেসোমশাই খেয়াল রাখবে, দেখো এরকম ধরনেরই। ওকে, তাহলে আমরা কোথায় পাচ্ছি? এই সেলিতে দাগ দিয়ে ফেলেছি, আমি বলছি সিডনি দাগ দিয়ে ফেলেছি সেলিতে। এ নয়, বিতে দাগ হবে, এ নয়। হ্যাঁ,
বিতে দাগ হবে। আমি সিডনি বলে গেছি, ভুল করে দাগটা সেলিতে পড়ে গেছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 82, ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ড্রামাজ শেক্সপিয়ার ইউটিলাইজ টমাস লজেস রোজালিন্ড ইউফিয়াস গোল্ডেন লিগেসি। টমাস লজ ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস, যার একটা প্রোজ রোমান্স ছিল রোজালিন্ড ইউফিয়াস গোল্ডেন লিগেসি। রোজালিন্ড নামটা থেকে তোমার মাথায় চলে এসছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটে তিনি টমাস লজের প্রোজ রোমান্স থেকে মানে ওটার সোর্স হিসেবে কাজে লাগিয়েছেন। নেক্সট দেখো, ইন হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্কস দি অবজারভেশনস উই আর অল কমেডিয়ান্স রিলিজিয়ন ডট 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 পড়ে নিও। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমি কি বললাম যে ওনারা যখন টেক্সটের নামগুলো লিখছেন ইটালিক্স তো বাদ, ওনার জায়গায় স্মল লেটারে লিখে দিয়েছেন। সেটা আর কি বলা যায়, কার লেখা? স্যার ওয়াল্টার র্যালে। ওকে, নেক্সট চলো 83 এর পর 84-এ আসি আমরা। হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোইং হ্যাজ বিন কল্ড ওয়েল অফ ইংলিশ আনডিফাইলড? জোফ্রি চসার সম্বন্ধে বলেছিলেন এডমান্ড স্পেন্সার তার টেক্সটে দ্য ফেয়ারি কুইনে। দ্য ফেয়ারি কুইনে, দ্য ফেয়ারি কুইন একটা অ্যালিগরিক্যাল পোয়েম। অ্যালিগরিক্যাল পোয়েম মানে যে পোয়েমে একটা সারফেস মিনিং থাকবে আবার ইনার মিনিং থাকবে। দ্য ফেয়ারি কুইনে একটা ফেয়ারি ল্যান্ড আছে, ফেয়ারি ল্যান্ডের রানীর নাম হচ্ছে গ্লোরিয়ানা। গ্লোরিয়ানা 12 দিন ধরে একটা ফেস্টিভ্যালের ব্যবস্থা করেছে। 12 দিনে 12টা মানুষ এসে পৌঁছাবে, দুর্দশাগ্রস্ত মানুষ, সমস্যায় জর্জরিত মানুষ, তারা কোনো না কোনো প্রার্থনা করবে এসে। 12 দিনে 12 জন নাইটকে সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করার দায়িত্ব দেওয়া হবে। 12 জন নাইট, সেই নাইটরা এক একজন এক একটা ভার্চুকে রিপ্রেজেন্ট করবে এবং সেই নাইটরা কেউ কোথাও কোনো প্রবলেমে পড়লে ডিউস এক্স মেসিনার মতো হঠাৎ করে আবির্ভাব ঘটবে সেখানকার প্রিন্স আর্থারের। এবং প্রিন্স আর্থারের মধ্যে 12টা ভার্চু সবগুলো আছে। এইভাবে 12টা বই লেখার কথা ছিল, লেখার ইচ্ছে ছিল এডমান্ড স্পেন্সারের, কিন্তু তিনি 6টা বই কমপ্লিট করতে পেরেছিলেন এবং 7th জাস্ট শুরু হয়েছিল। তার মধ্যে বিভিন্ন কারণে তার মৃত্যু হয়ে যায়। তিনি ফেয়ারি কুইনে চসারকে বলেছিলেন ওয়েল অফ ইংলিশ আনডিফাইলড। নেক্সট, অ্যান্ড রাইড ইন ট্রিয়াম থ্রু পারসপলিস ইজ নট ব্রেভ টু বি আ কিং। আর লেখা ক্রিস্টোফার মার্লো, টেম্বারলেইন দ্য গ্রেট। টেম্বারলেইন দ্য গ্রেটের 2টো পার্ট আছে, 1, 2। তার পাশাপাশি তার লেখাগুলো ডক্টর ফাস্টাস, দ্য জু অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড, অনেকগুলো বিখ্যাত বিখ্যাত লেখা আছে তার হাত দিয়ে। The true end of satire is the amendment of vices by correction. Carlyle, John Dryden line. John Dryden. Okay. Next দেখো, which one among the following is an author of the Rover Opera Band? আমরা কমেডি অফ ম্যানার্স এর নাম জানি। কখন কমেডি অফ ম্যানার্স এর তোমার প্র্যাকটিস চলছে? রেস্টোরেশন পিরিয়ডে 1660 পরে। সে একটা কমেডি অফ ম্যানার্সের মধ্যে পড়বে অপেরা ব্যানের দ্য রোভার। চলো এবার 88-এ যাই আমরা। মিলামেন্ট কমেডি অফ ম্যানার্সের মধ্যেই সব থেকে বিখ্যাত যে কমেডি, তার নাম ছিল কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। সেইখানে আমরা এই ক্যারেক্টারটা পাবো মিলামেন্ট। দি অ্যানালিসিস অফ বিউটি, এটা কার লেখা? উইলিয়াম হোগার্থের লেখা। উইলিয়াম হোগার্থের লেখা। নেক্সট দেখো, দ্য প্লেস অফ অ্যাকশন ইন টার্মস অফ দ্য ব্যাটল অফ দ্য বুকস। ব্যাটল অফ দ্য বুকস কার লেখা? জোনাথন সুইফটের লেখা। জোনাথন সুইফটের লেখা। জোনাথন সুইফট যার আন্ডারে কাজ করতেন তার নাম ছিল স্যার উইলিয়াম টেম্পল। স্যার উইলিয়াম টেম্পল সেই সময়ের একজন বিখ্যাত পলিটিশিয়ান। স্যার উইলিয়াম টেম্পল একখানা বই লিখেছিলেন, যে বইয়ে তিনি এনসিয়েন্টসদেরকে মডার্নদের থেকে এগিয়ে রেখেছিলেন, রাইটারদের। তার বক্তব্য ছিল এনসিয়েন্ট রাইটার্স আর সুপিরিয়র টু মডার্ন রাইটার্স। এই যে ব্যাপারটা হচ্ছে, যখন তুমি পলিটিক্যাল ফিগার তখন তুমি যেটাই বলবে সেখানে তোমার বিরোধীরা সেটাকে নিয়ে একটা বিরোধিতা তৈরি করবে। তো এখানে স্যার উইলিয়াম টেম্পলের যারা বিরোধী ছিলেন তারা এই বিষয়টাকে নিয়ে তার ক্রিটিসাইজ করতে তাকে শুরু করেন। তখন ব্যাট ধরেন কে? জোনাথন সুইফট। তিনি তখন একটি বই লেখেন ব্যাটল অফ দ্য বুকস, যে বইয়ে তিনি কি দেখাচ্ছেন, সেন্ট জেমস লাইব্রেরিতে একদিকে এনসিয়েন্ট বুকস আর একদিকে মডার্ন বুকস, তাদের মধ্যে লড়াই হচ্ছে। ওকে, এনসিয়েন্টস এবং মডার্ন বুকসদের মধ্যে লড়াই হচ্ছে। কোথায়? সেন্ট জেমস লাইব্রেরিতে। তাহলে কোথায় ঘটছে ঘটনাটা?
সেন্ট জেমস লাইব্রেরিতে। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অল্টারনেট টাইটেল অফ গালিভার্স ট্রাভেলস? গালিভার্স ট্রাভেলসের অল্টারনেটিভ টাইটেল কি? ট্রাভেলস এ টাইপ, ট্রাভেলস ইনটু সেভারাল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড ইন 4 পার্টস। ইন 4 পার্টস, ইন 4 পার্টস। ওকে, চলো 92, হোয়াট এভার ইজ রাইট আমরা কোথায় পাবো? অ্যানেসিয়ন মেন। কার লেখা? আলেকজান্ডার পোপের লেখা, আলেকজান্ডার পোপের লেখা। নেক্সট, in which one of the following months and years the daily journal The Spectator was founded? 1st March। কে মিলে? রিচার্ড স্টিল and Joseph Edison। এই রিচার্ড স্টিলের আরো কিছুগুলো জার্নাল ছিল, তার আগে ছিল দ্য ট্যাটলার, পরে প্লেবিয়ান, দ্য ইংলিশম্যান, এরকম অনেকগুলো ছিল। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অথর অফ আ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার? ড্যানিয়েল ডেফো, ড্যানিয়েল ডেফো। নেক্সট, হাউ মেনি লেটার রাইটার্স ডাজ দ্য নভেল ক্লারিসা হ্যাভ? এটা নিয়ে একটা কনফিউশন আছে। ওনারা আনসার কিতে ধরেছেন 6, কিন্তু এখানে আসলে যদি আমরা মেইন লেটার রাইটার্স ধরি তাহলে হবে 4, এবং যদি টোটাল সংখ্যাটা ধরি তাহলে তার চেয়ে অনেক বেশি। আমরা জানি এই ক্লারিসা হার্লো লেখা হচ্ছে কার? রিচার্ডসনের। রিচার্ডসন ইংল্যান্ডে ফার্স্ট নভেলের প্র্যাকটিশনার, যার পামেলা আর ভার্চুরি ওয়ার্ডেন ফার্স্ট নভেল 1740-তে পাবলিশ হচ্ছে। এই পামেলা বা ভার্চুরি ওয়ার্ডেন বা রিচার্ডসনের সমস্ত নভেলগুলোই সেগুলো ছিল এপিস্টোলারি। এপিস্টোলারি নভেল মানে কোন নভেলগুলো? যেগুলো লেটার রাইটিং এর ফর্মে লেখা হয়, ক্যারেক্টারগুলো একে অপরকে চিঠি পাঠায়, সেই ফর্মে লেখা হয়। ওকে, তো ক্লারিসা হার্লো একটা এপিস্টোলারি নভেল। আ স্কুল ফর স্ক্যান্ডেল কার লেখা? আ স্কুল ফর স্ক্যান্ডেল সেরিডানের লেখা, সেরিডান। ওকে, নেক্সট, প্রিফেসেস বায়োগ্রাফিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল, এটা কোন টেক্সটের সাবটাইটেল? লাইভস অফ দ্য পোয়েটস কার লেখা? ডক্টর স্যামুয়েল জনসন 52খানা কবির সম্বন্ধে লিখেছেন লাইভস অফ দ্য পোয়েটস। এবং লক্ষ্য করো, লাইভস অফ দ্য পোয়েটস, তাহলে কবিদের কবিতা বোঝানো হচ্ছে তার জীবনের বিষয়ে জেনে তার পরিপ্রেক্ষিতে। তাহলে এই ধরনের ক্রিটিসিজমকে বলা হয় বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম। কি বলা হয়? বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম। ওকে, চলো নেক্সট, 98, in which one of the following works of art the ideas such as human happiness and social well-being have been expounded? Inquiry concerning political justice। নেক্সট, দ্য ক্যাসল অফ অট্রান্টো কার লেখা? হোরেস ওয়ালপোল, হোরেস ওয়ালপোল। এই হোরেস ওয়ালপোল, অ্যান রেডক্লিফ, মঙ্ক লুইস, এরকম বেকফোর্ড, এরকম কয়েকজন ছিলেন যারা মেডিয়েভেল কাসেলের সেটিংয়ে তাদের নভেলগুলো লিখতেন, যেখানে সুপার ন্যাচারাল স্পিরিটস থাকতো, সুপার ন্যাচারাল ইনসিডেন্টস ঘটতো। ওই যে সিনেমাগুলো দেখো না, একদম পুরানা হাভেলি, দরজাটা খুলছে, ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে, গোটা কোথাও চামচেকা বাদুড় উড়ে বেড়াচ্ছে। ওকে, তো এই ধরনের টেক্সটগুলোকে বলা হয় গথিক নভেল। গথিক নভেল কোথাও পাবে তোমরা? টেরার নভেল, কোথাও পাবে হরার নভেল। ওকে, ফ্র্যাঙ্কেনস্টাইন কার লেখা? মেরি গডউইন, উইলিয়াম গডউইনের মেয়ে, গডউইন, জিওডি। এক মিনিট, এক মিনিট, মেরি গডউইনের লেখা। পরবর্তীকালে পিবি শেলির সাথে বিয়ে হয়ে তার নাম হয় মেরি শেলি। ওকে, তার লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্র্যাঙ্কেনস্টাইন সম্বন্ধে কোনটা সত্য? ফ্র্যাঙ্কেনস্টাইন যে প্রোটো সায়েন্স ফিকশন, অবশ্যই সত্য। হরার ফিকশন নয়, সায়েন্স ফিকশন প্রপার সেন্স আমরা বলতে পারি না। এ ইজ দ্য আনসার। ওকে, এ ইজ দ্য আনসার। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পোয়েমস ইজ ইন্সপায়ার্ড বাই পিটারলো ম্যাসাকার? পিটারলো ম্যাসাকার 1819 ঘটছে ঘটনাটি, গণহত্যা। এতে বিরক্ত হয়ে পিবি শেলি লিখেছিলেন, পিবি শেলি লিখেছিলেন দ্য মাস্ক অফ অ্যানার্কি। কার লেখা? পি বি
শেলি, পার্সি বিশি শেলি। নেক্সট কোশ্চেন 102, which one among the following poets had a recourse to ল্যাম্পার্ডস ক্লাসিক্যাল ডিকশনারি? জন ল্যাম্পার নামের এক ভদ্রলোক গ্রিক এবং রোমান মিথোলজির উপর একটা কম্পাইলেশন পাবলিশ করেছিলেন এই সময় 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরিতে। এটা খুব পপুলার পাবলিকেশন ছিল। এরপর ভাবো গ্রিক এবং রোমান মিথের সব থেকে বেশি ইউজ কার লেখায় পেয়েছো? যাকে কেউ একজন বলেছিল হি ওয়াজ আ গ্রিক। কার লেখায় পেয়েছো? জন কিটস। পিবি শেলি তার সম্বন্ধে বলেছিলেন কিটস সম্বন্ধে হি ওয়াজ আ গ্রিক। তাহলে এটা জন কিটস হবে কারেক্ট আনসার। Which one of the following novels deals with the social and industrial problems of mid-Victorian England? এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ইউটিলিটারিয়ানিজম চলে আসছে, লয়েজফেয়ার ইকোনমিক থিওরি চলে আসছে। ধীরে ধীরে মানুষ রোবোটিক হয়ে উঠছে, তার হিউম্যান ইমোশনগুলো হারিয়ে যাচ্ছে। আমরা কোথায় পাবো? হার্ড টাইমস, যেখানে একজন ক্যারেক্টার আছে মিস্টার গ্র্যাড গ্রিন। তার একটা স্কুল আছে, যে স্কুলে কি পড়ানো হয়? ফ্যাক্ট, ফ্যাক্ট অ্যান্ড নাথিং বাট ফ্যাক্ট। এবং তিনি সেই শিক্ষাতে তার ছেলে মেয়েদের বড় করছেন। সেখানে কোনো রূপকথার গল্পের কোনো জায়গা নেই, যেখানে ইমাজিনেশনের কোনো জায়গা নেই। এবং শেষমেশ দেখা যাবে তার ডিজাস্ট্রাস রেজাল্ট। In which one of the following poems the idea of war is most expressive? ভালো করে বোঝো। দি এল্ডার স্টেটমেন্ট, এই তিনটেই কার লেখা? এই তিনটেই টি.এস. এলিয়টের লেখা। কার লেখা? টি.এস. এলিয়ট, টমাস টান এলিয়ট। তার মধ্যে এল্ডার স্টেটসম্যান এটা পার্সোনাল গিল্ট অ্যান্ড রিডেমশন সম্বন্ধে লেখা। পার্সোনাল গিল্ট অ্যান্ড রিডেমশন। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, মার্ডার অফ টমাস আ ব্যাকেট। টমাস আ ব্যাকেটের মৃত্যুর সম্বন্ধে লেখা। চলো এবার আমরা ওয়েস্টল্যান্ডের দিকে তাকাই। ওয়েস্টল্যান্ড কি সম্বন্ধে লেখা? পোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন সম্বন্ধে লেখা। মানুষের যে ডিসইন্টিগ্রেশন, ফ্র্যাগমেন্টেশন, লস অফ ফেথ, ডিলেমা। তাহলে সব থেকে বেশি ওয়ার রেফারেন্স আমরা কোথায় পাবো? দ্য ওয়েস্টল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ওয়েস্টল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। In which one of the following novels aesthetical theory has been expounded? যদি তোমরা পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট ইয়াং ম্যান পড়েছো, 5টা পার্ট আছে, লাস্ট পার্টটা ডিটেলড ডিসকাশন পাবো আমরা এস্থেটিক্যাল থিওরির উপর, মেনলি সেন্ট একুইনাসের উপর ভিত্তি করে স্টিফেন ডেডালাস তার এই থিওরি তৈরি করেছেন। অতএব আনসার হচ্ছে আ পোর্ট্রেট অফ দি আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। তাহলে এখানে 9, 10 হলো, এবং বুঝতে পারছো আস্তে আস্তে কোশ্চেনের মান বেড়ে বেড়ে যাচ্ছে। ওকে, আস্তে আস্তে কোশ্চেনের মান বেড়ে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যাই 11, 12 দিকে। তাহলে চলো এবার আমরা যাই 11, 12 দিকে। আ কমিক ভার্স কম্পোজড ইন ইররেগুলার মেজার ইজ নোন অ্যাজ। টাইপ থেকে শুরু করলো, একটা কমিক ভার্স ইররেগুলার মেজারে লেখা, এটাকে বলা হয় ডগরেল। কি বলা হয়? ডগরেল। স্পেন্সার্স স্ট্রোফেল ইজ রিটেন অন দ্য ডেথ অফ। আচ্ছা, এটা বুঝতে গেলে তার আগে আমরা খেয়াল করি স্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই সনেট সিরিজটা কার লেখা? যেখানে 108খানা সনেট ছিল এবং 11 সংস ছিল। কার লেখা? স্যার ফিলিপ সিডনির লেখা। যেখানে ফিলিপ সিডনি নিজেকে স্ট্রোফেল হিসেবে দেখাচ্ছেন, সিডনি হিমসেলফ, আর তার যে প্রেমিকা পেনেলপি তাকে তিনি স্টেলা হিসেবে দেখাচ্ছেন। ওকে, তাহলে তার মৃত্যুর পরে স্পেন্সার লিখেছিলেন স্ট্রোফেল। কার মৃত্যুর পরে? স্যার ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি অপশনে আছে না? নেই। তাহলে কি হবে? ই কারেক্ট আনসার, নান অফ দি অ্যাবাভ। ওকে, চলো 73। দি অপোজিট অফ হাইপারবোল ইজ। হাইপারবোল মানে হচ্ছে ওভার স্টেটমেন্ট। হাইপারবোল মানে কি? বাড়িয়ে বলা, ওভার স্টেটমেন্ট। হ্যামলেট বলছে অফেলিয়ার মৃত্যুর পরে 10,000 ভাই মিলে অফেলিয়াকে যেরকম ভালোবাসতে পারে না, আমি একাই ভালোবাসতাম। বেশি একটু হয়ে গেল না? তো
এর এক্সাক্ট অপোজিট হচ্ছে মিওসিস, আন্ডার স্টেটমেন্ট, আন্ডার স্টেটমেন্ট। তারই একটা সাব ক্যাটেগরি হচ্ছে লিটোরিস। লিটোরিস কোনটা? যেটা বলবো তার অপোজিট ওয়ার্ড বসে তার আগে নেগেটিভ ওয়ার্ড বসানো। দিস ইজ নো কমন ম্যাটার, মানে আনকমন। তাহলে লিটোরিস হচ্ছে মিওসিসেরই একটা সাব ডিভিশন। তাহলে দিস ইজ দি আনসার। নেক্সট 74, পাইনঅ্যাপল অফ পোলাইটনেস কিসের এক্সাম্পল? ম্যালাপ্রপিজমের এক্সাম্পল। মিসেস ম্যালাপ্রপ, দ্য রাইভেলস, সেরিডানের লেখা। দ্য রাইভেলসের একটা ক্যারেক্টার, সেরিডানের লেখা। সেইখানে আমরা ম্যালাপ্রপিজমের প্রচুর এক্সাম্পল পাবো। ম্যালাপ্রপিজম কখন, কোনটাকে বলবো আমরা? যখন যে ওয়ার্ডটা আমি বলতে চাইছি তার সাথে মোটামুটি সিমিলার সাউন্ডিং অন্য কোনো ওয়ার্ড বলে ফেলি, যেটা মিসেস ম্যালাপ্রপ প্রচুর করতেন। যেমন এখানে আসল বলার ছিল পিনেকল অফ পোলাইটনেস, পিনেকলটা হয়ে গেল পাইনঅ্যাপল। এটাকে বলে ম্যালাপ্রপিজম। ওকে, এগুলো আমরা ডিটেলে সব জানবো। আচ্ছা, ডাইসিলেবিক পুট তো আমি আগে বললাম, রেগুলার দুটো। ট্রাইসিলেবিকের রেগুলারই হয় শুধু, ট্রাইসিলেবিকের এবার একটু বোঝো। এবিসি 3টে সিলেবল, এবিসি, এবিসি হতে পারে ফার্স্ট সিলেবল ট্যাক্সেন্টেড, বাকি দুটো আনঅ্যাকসেন্টেড, তাহলে সেটাকে আমরা বলবো ড্যাকটাইলিক। হতে পারে মাঝেরটা অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড, অ্যাম্ফিব্র্যাকিক, অ্যাম্ফিব্র্যাকিক। হতে পারে থার্ডেরটা অ্যাকসেন্টেড, মানে আনঅ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড, তার নাম হচ্ছে অ্যানাপেস্টিক, অ্যানাপেস্টিক। চলো এবার কোশ্চেনটা দেখো। টু আনস্ট্রেসড সিলেবলস, আনস্ট্রেসড, আনস্ট্রেসড, ফলোড বাই স্ট্রেস সিলেবল, স্ট্রেসড, তার নাম কি? অ্যানাপেস্টিক। সো অ্যানাপেস্টিক ইজ দি আনসার। ক্লিয়ার? সো অ্যানাপেস্টিক ইজ দি আনসার। নেক্সট চলো। The authorized version of the Bible was published in 1603। কুইন এলিজাবেথের মৃত্যু হচ্ছে, কুইন এলিজাবেথের বিয়ে করেননি, ফলে তার মৃত্যুর পরে, তার আগেই একটা চুক্তি হয়ে গেছিল। ইউনিয়ন অফ ক্রাউন ঘটছে। স্কটল্যান্ডের রাজা জেমস দ্য সিক্সথ ইংল্যান্ড রাজা হচ্ছেন, তার নাম হচ্ছে জেমস দ্য ফার্স্ট। ইংল্যান্ডে একসময় ইংরাজিতে বাইবেল অ্যাভেলেবল ছিল না, যেটা প্রথম জন ওয়াইক্লিফ বুঝতে পেরেছিলেন যে এই কারণে প্রিস্টরা যা পাচ্ছে বাইবেলকে মিস ইন্টারপ্রেট করছে। জন ওয়াইক্লিফ বাইবেলের ট্রান্সলেশনে হাত দেন। পরবর্তীকালে অনেকগুলো ট্রান্সলেশন আসে, উইলিয়াম টিন্ডল, মাইলস কভারডেল থেকে শুরু করে অনেকগুলো ট্রান্সলেশন আসে। এবার আগে ট্রান্সলেশন ছিল না, একটা সমস্যা ছিল, এখন এতগুলো ট্রান্সলেশন হয়ে গেছে, মানুষ গুলিয়ে ফেলছে মানুষ, যে কোনটা ঠিক ধরবো কোনটাকে ধরবো না। তো জেমস দ্য ফার্স্ট যখন ক্ষমতায় এলেন, তখন মানুষ একটা দাবি করলো তার কাছে যে বাইবেলের একটা ফাইনাল ট্রান্সলেশন হোক, প্রামাণ্য ট্রান্সলেশন হোক। এই কারণে 1604 হ্যাম্পটন কোর্টে একটা মিটিং ডাকা হলো। তাতে 47 জন স্কলারকে চুজ করা হলো। 47টা স্কলারকে 6টা গ্রুপে ভেঙে দেওয়া হলো। এক একটা গ্রুপকে এক একটা এলাকার দায়িত্ব দেওয়া হলো ট্রান্সলেট করার জন্য। কাজটা শুরু হলো 1607-এ। এই 6টা পার্টকে এক জায়গায় জুড়ে দিয়ে 1611-এ আলটিমেটলি এটা পাবলিশ করা হলো, অথরাইজড ভার্সন অফ বাইবেল অর কিং জেমস বাইবেল নামে। 1611-এ আছে না? নেই, নান অফ দি অ্যাবাভ। ওকে, নেক্সট 77, who defined romanticism as the Renaissance of wonder? What's Danton? Renaissance of wonder তিনি কেন বলছেন? কারণ রোমান্টিক পিরিয়ড আবার মেডিয়াভাল স্পিরিট ফিরে আসছে বলে। ওয়াল্টার প্যাটার বলেছিলেন রোমান্টিসিজম সম্বন্ধে, এডিশন অফ স্ট্রেঞ্জনেস টু বিউটি। ক্লিয়ার? নেক্সট 78, হু কয়েন্ড দ্য টার্ম কার্টল সনেট? আমি পেত্রাকান সনেটাকে একটু বলে দিই। পেত্রাকান সনেটের দুটো পার্ট থাকে, 8 + 6 = 14, অক্টেভ প্লাস সেস্টেট। পরবর্তীকালে জিএম হপকিন্স ওটাকে ছোট করে নিচ্ছেন, 6 + 4.5 = 10.5, ছোট করে নিলেন। কার্টল সনেট টার্মটাও তারই তৈরি, মানে তারই ব্যবহার করা। ওকে, 79, হাউ মেনি লাইনস আর দেয়ার ইন রাইম রয়্যাল? এই রাইম রয়্যাল কে তৈরি করছেন? জেফ্রি চসার। 7টা লাইন থাকবে, এ বি, এ বি, বি, সি, সি। তাহলে চসার তৈরি করলে রাইম রয়্যাল কেন নাম হলো?
চসারের পরে যারা চসারের ফলোয়ার তাদের চসারিয়ানস বলা হয়, তাদের মধ্যে একজন স্কটিশ চসারিয়ান নাম হচ্ছে স্কটল্যান্ডের রাজা জেমস দ্য ফার্স্ট। তিনি একটা বই লিখছেন দ্য কিং স্কোয়ার অফ দ্য কিংস বুক, তাতে তিনি চসারের এই রাইম স্কিমটাকে ইউজ করছেন, রাজা ব্যবহার করছেন বলে ওটার নাম হয়ে গেল রাইম রয়্যাল। ওকে, অনেক কিছু আমাদের জানার আছে। হ্যাঁ, হু কয়েন দ্য টার্ম দ্য মুভমেন্ট? দ্য মুভমেন্ট 1950s এর একটা মুভমেন্ট লিটারেচারের ওয়ার্ল্ডে, না এদের মধ্যে কেউ নয়, নামটা দিয়েছিলেন জে.ডি. স্কট, নামটা দিয়েছিলেন জে.ডি. স্কট। ওকে, তাহলে নান অফ দি অ্যাবভ, ই আনসার, আনসার ইজ ই। নেক্সট 81 চলো, দ্য টার্ম ইন্টারটেক্সচুয়ালিটি, এই টার্মটাকে তৈরি করেন জুলিয়া ক্রিস্তেভা। কে তৈরি করেন? জুলিয়া ক্রিস্তেভা। মিখাইল বাখতিনের উপর অ্যানালিসিস করতে গিয়ে তার বক্তব্য ছিল, ইন্টারটেক্সচুয়ালিটি বলতে তিনি কি বোঝাচ্ছেন, যে প্রত্যেকটা টেক্সট হচ্ছে মোজাইক অফ কোটেশনস, এবং প্রত্যেকটা টেক্সট অন্য অনেকগুলো টেক্সট থেকে প্রচুর কিছু এলিমেন্টস বোরো করে। ইন্টারটেক্সচুয়ালিটি, জুলিয়া ক্রিস্তেভার কনসেপ্ট। নেক্সট, স্পেন্সার সেফার্ডস ক্যালেন্ডার ওয়াজ পাবলিশড ইন তো 1579। সেফার্ডস ক্যালেন্ডার লেখা হয়েছিল ইন দ্য ফর্ম অফ 12 ইক্লগস, মানে ক্যালেন্ডারে 12টা মাস আছে, একটা ইক্লগ এক একটা মাসের কে বোঝাচ্ছে। ধরো প্রথমটার নাম হচ্ছে ধরো জানুয়ারি, তাহলে জানুয়ারিতে সেফার্ডসরা কি কি কাজ করে, তারপরেরটার নাম ধরো ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি সেফার্ডসরা কি কি কাজ করে, তাহলে সেফার্ডস অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ইয়ার। ওকে, নেক্সট 83, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর কারেক্টলি ম্যাচড? এক হতে পারে, একের বেশি হতে পারে, কোনোটাও না হতে পারে। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, শেক্সপিয়ার। শেক্সপিয়ার একটা লং পোয়েম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, তাহলে এটা তো ঠিক আছে, চলো এটার পাশে কারেক্ট দিয়ে রাখি। স্টোবলস্টার তার ফিলিপ সিডনি, একেবারে ঠিক, তার সনেট সিরিজ। সেন্সি উইলিয়াম ব্লেক, একেবারে ভুল, সেন্সি একটা ডোমেস্টিক ট্র্যাজেডি, পিবি শেলির লেখা। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর কারেক্টলি ম্যাচড, আমি বারবার বলছি এই কোয়েশ্চেনগুলো দেখে নেবে, ইজ অর আর কারেক্টলি ম্যাচড না ইজ অর আর নট কারেক্টলি ম্যাচড, ওটা ভালো করে দেখে নেবে। কারেক্টলি ম্যাচড কোনটা? দুটো, তার মানে মোর দেন ওয়ান, তার মানে ডি ইজ দি আনসার, ডি ইজ দি আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ইজ নোন ফর ইজ অ্যামোরেটি? আনসার আমরা আশা করি জানি, এডমান্ড স্পেন্সার। কোয়েশ্চেন যখন বানিয়েছিলাম জানি না এতটা কেয়ারলেসলি কেন তার কাজ করেছেন, দেখো স্মল লেটার, একটু কেয়ারফুলি এগুলো করা উচিত, এত বড় বড় মাপের মানুষের সম্মানটুকু রাখা উচিত। অ্যামোরেটি 89 সনেটসের একটা সিরিজ, 89 সনেটস, এডমান্ড স্পেন্সারের সনেট সিরিজ, যেখানে এডমান্ড স্পেন্সার তার প্রেমিকা এলিজাবেথ বয়েলের সাথে তার প্রেমের বর্ণনা দিচ্ছেন। এলিজাবেথ বয়েল, অ্যান আইরিশ লেডি। 84, 85, হু অ্যামং দ্য ফলোইং ইজ অর আর ক্যাভেলিয়ার পোয়েটস? তাহলে আগে আমরা জানি ক্যাভেলিয়ার বিষয়টা কি। রাজা চার্লস দ্য ফার্স্ট, চার্লসের ল্যাটিন অ্যাডজেক্টিভ ক্যাভেলিয়ার। এই চার্লসের সাথে পার্লামেন্টে ঝামেলা হয়, 1642-তে সিভিল ওয়ার হয়, 1649-এ চার্লস দ্য ফার্স্টের বিচার হয়, তাকে যুদ্ধাপরাধী ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই পলিটিক্যালি চার্লস দ্য ফার্স্টের যে পোয়েটরা ফলোয়ার ছিল তাদের বলা হতো ক্যাভেলিয়ার পোয়েটস। তাহলে পলিটিক্সের দিক থেকে তারা ছিল চার্লস দ্য ফার্স্টের ফলোয়ার, আর লিটারেচারের দিক থেকে তারা ছিল বেন জনসনের ফলোয়ার। তারা বেন জনসনকে ফাদার বেন বলতো। চলো দেখি তারা কারা। রবার্ট হেরিক ক্যাভেলিয়ার পোয়েট, হ্যাঁ ছিলেন। রিচার্ড লাভলেস ক্যাভেলিয়ার পোয়েট, হ্যাঁ ছিলেন। জন সাকলিং ক্যাভেলিয়ার পোয়েট, হ্যাঁ ছিলেন। তাহলে মোর দেন ওয়ান অফ দি অ্যাবাভ, ডি ইজ দ্য আনসার। এই তিনজনই ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন, ডি ইজ দ্য আনসার। নেক্সট 86, the lyrical ballads closes with, lyrical ballad 1798, joint production কার ওয়ার্ডসওয়ার্থ প্লাস কোলরিজ। তাতে ওয়ার্ডসওয়ার্থের 19টা পোয়েম ছিল, কোলরিজের 4টি ছিল, 19 + 4 = 23। 1798-এ ওয়ার্ডসওয়ার্থ আগে একবার 1793-তে বেড়াতে গিয়েছিলেন, 5 বছরের গ্যাপে 1798-এ আরও একবার বেড়াতে গেছেন টিনটানাবি এলাকায়, এবং তখনই কবিতাটা লেখেন 1798-এ। ততদিনে প্রেসে বাকি কবিতাগুলো চলে গেছে, বাকিগুলো প্রায় রেডি হয়ে গেছে। লাস্ট মোমেন্টে তিনি পাঠান টিনটানাবি, এই জন্য টিনটানাবিটা হচ্ছে 23 নম্বর কবিতা, লাস্ট পোয়েম অফ দ্য ভলিউম। ওকে, নেক্সট চলো, হু রোট দ্য পোয়েম দ্য ফল অফ রোবস্পিয়ার?
ফল অফ রোবস্পিয়ার আসলে একজনের লেখা নয়, দুজনের লেখা। ফল অফ রোবস্পিয়ারের ফার্স্ট পার্ট মানে ফার্স্ট অ্যাক্ট লেখা হচ্ছে কোলরিজের, আর সেকেন্ড আর থার্ড হচ্ছে রবার্ট সাউদি। এই দুজন কলেজে পড়ার সময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং এই দুজনে মিলে এদের পরিকল্পনা ছিল একটা আইডিয়াল সোসাইটি তৈরি করব, পেন্টিসোক্রেসি। আমেরিকার কোথাও একটা গিয়ে তারা একটা আইডিয়াল সোসাইটি তৈরি করার কথা ভেবেছিল। ওকে, তো দেখো না কেউই নেই, নান অফ দ্য অ্যাবাভ। ই ইজ দি আনসার, ই ইজ দি আনসার। নেক্সট চলো 88. How many parts are there in the poem The Rime of the Ancient Mariner? Answer is 7. Answer is 7. 89 এ চলো। Who has composed the following lines? God himself is the best poet and the real is his song. Elizabeth Barrett Browning. E. B. Browning. Who was Meglio Fabro for T.S. Eliot? এই এক্সপ্রেশনটার মিনিং হচ্ছে দ্য বেটার ক্রাফটসম্যান, দ্য বেটার ক্রাফটসম্যান, যিনি শিল্পটি আমার চেয়ে ভালো বোঝেন। এখানে কোন শিল্প? কবিতা লেখার শিল্প। টি.এস. এলিয়ট তার লিটারারি গুরু মানতেন এক ভদ্রলোককে, যিনি নিজে একজন বড় পোয়েট শুধুমাত্র ছিলেন না, অনেক বড় বড় পোয়েটদের লাইফে তার ভূমিকা ছিল, যার নাম হচ্ছে এজরা পাউন্ড। টি.এস. এলিয়ট ইয়াং পোয়েট, তার লেখালেখি দেখেছেন এজরা পাউন্ড, এবং এতটা ইমপ্রেস হয়েছেন যে তখন শিকাগো বেসড যে পোয়েট্রির একটা ম্যাগাজিন ছিল, যার নামই ছিল পোয়েট্রি, তার এডিটর তখন ছিলেন হ্যারিয়েট মনরো। তিনি মনরোর কাছে পার্সোনালি চিঠি পাঠান টি.এস. এলিয়টের কবিতা সহ, যে একটা আমেরিকান ইয়াং পোয়েট এই কবিতাগুলো লিখছে, এখনো পর্যন্ত আমি এত ভালো কবিতা কোনো আমেরিকান পোয়েটের কাছ থেকে পাইনি, এগুলো ছাপাও। পরবর্তীকালে যখন দ্য ওয়েস্টল্যান্ড লিখছেন টি.এস. এলিয়ট, টি.এস. এলিয়ট তো বহুদিন ধরে এক একটা কবিতাকে তার ফ্র্যাগমেন্টে লেখা হতো, পরে তিনি জুড়ে দিতেন। তো সেই বিশাল বড় একটা কবিতা লিখে পাঠিয়েছেন টি.এস. এলিয়ট ওয়েস্টল্যান্ডের, যেটা অরিজিনাল ভার্সন ছিল, এজরা পাউন্ডের কাছে। এজরা পাউন্ড এডিট করে কেটে ছেটে বাদ দিয়ে এখন যেটা ওয়েস্টল্যান্ড বলতে আমরা যেটা পাই, সেটা এজরা পাউন্ড কেটে ছেটে বাদ দিয়ে তৈরি করেছেন। তো সেই এজরা পাউন্ড সম্বন্ধে তিনি সম্মানের সাথে বলেছিলেন দ্য বেটার ক্রাফটসম্যান, কবিতা শিল্পটা যিনি আমার চেয়েও ভালো বোঝেন। ওকে, দ্য লাইন মনুমেন্টস অফ আনরিজিং ইন্টেলেক্ট অকার্স ইন ডব্লিউ.বি. ইয়েটসের পোয়েম সেলিং টু বাইজেন্টিয়াম। সেলিং টু বাইজেন্টিয়াম। লক্ষ্য করো এইখানে এসে নান অফ দিয়া বা মোর দেন ওয়ান এগুলো বেশি করে পাচ্ছে, 6 to 8 ছিল না, বাড়ানো হচ্ছে। দ্য সেকেন্ড কামিং নয়, নান অফ দি অ্যাবাভ। আনসার হচ্ছে সেলিং টু বাইজেন্টিয়াম। নেক্সট 92. হু অ্যামাং দ্য ফলোইং ইজ অর আর নট ইমাজিস্ট? কি বললে আমরা লক্ষ্য করে ভালো করে, ইমাজিস্ট কে নয়? ইমাজিস্ট তাহলে বিষয়টা কি? টি হিউম নামের এক ভদ্রলোক, তিনি নিজে খুব বড় মাপের কবি ছিলেন না, বিরাট কিছু কবিতা লেখেননি তিনি, কিন্তু তার একটা বড় ইনফ্লুয়েন্স ছিল অনেকের উপর। তার বক্তব্য ছিল যে কবিতা লেখা উচিত ছোট 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 ইমেজের ব্যবহার করে। ইমেজ একটা কবিতাকে, ছোট কবিতাকে অনেক বড় তার মাত্রা নিয়ে পৌঁছাতে পারে, তার অর্থের গভীরতা হয় অনেক বেশি। তো সে টি হিউমের ওই মানে বক্তব্যে ইন্সপায়ার হন অনেকেই, যেমন এজরা পাউন্ড, যেমন হিলডা ডুলিটিল, আর অনেকেই ছিলেন। তো হু অ্যামাং দ্য ফলোইং ইজ অর আর নট ইমাজিস্ট? টি হিউম ইমাজিস্ট, ওকে ফাইন। ডব্লিউ.এইচ অড অ্যান্ড নন ইমাজিস্ট। তিনি অড অ্যান্ড গ্রুপ বা অক্সফোর্ড স্কুলের মেম্বার। 1930s এদের উত্থান হচ্ছে, 1920s আমরা টি.এস. এলিয়টকে পাচ্ছি। পোস্ট ওয়ার যে একটা ট্রমার মধ্যে মানুষ বাস করছে, ডিসএনচান্টেড হয়ে গেছে মানুষ, যেখান থেকে টি.এস. এলিয়ট বাঁচার পথ বলছেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, দাত্তা দাম্মাতা দায়াদভাম, তার মানে রিলিজিয়ন। ডব্লিউ.এইচ অডেন এবং তার গ্রুপের বিশ্বাস হচ্ছে মার্কসিজম পৃথিবীকে আবার রিভাইভ করতে পারে। ডব্লিউ.বি. ইয়েটস, তাকে আমরা পাবো কেল্টিক রেনেসা বা আইরিশ রেনেসাতে। তাহলে এরা দুজনের কেউই ইমাজিস্ট মুভমেন্টের সাথে জড়িত নন, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। আনসার ডি। চলো 93. হুইচ অফ দ্য ফলোইং অথার্স রোড স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য রেনেসা? অস্কার ওয়াইল্ড, টমাস কার্লাইল, জন রাস্কিন? না, কেউ নয়। ওয়াল্টার হোরেশিও প্যাটারের লেখা। তাহলে আনসার হচ্ছে ই, নান অফ দ্য অ্যাবাভ। বললাম না এখানে নান অফ দ্য অ্যাবাভ, মোর দেন ওয়ান, এই আনসারগুলো অনেক বেশি পাবে। সিনোনিম আলফা অফ প্লাউ, এজ গার্ডিনারের। এই সিনোনিমের আমরা একটা লিস্ট করে নেবো, ঠিক আছে? যতগুলো তোমার পেন নেম আছে তার একটা লিস্ট করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। নেক্সট
95, which of the following is or are not correctly matched? ওই যে বললাম কোশ্চেন ভালো করে তাকাবে, ইজ অর নাকি ইজ নট। মার্লো এডওয়ার্ড দ্য সেকেন্ড, হ্যাঁ এটা তো ঠিক আছে, মার্লো লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ড। ওয়েবস্টার রিচার্ড দ্য থার্ড, না 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 না, শেক্সপিয়ারের লেখা। টমাস কিড হেনরি দ্য ফোর্থ, না না না, শেক্সপিয়ারের লেখা। তাহলে দুটো হলো প্রপারলি ম্যাচড নয়, তাহলে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, কারণ প্রপারলি ম্যাচ বলেনি, প্রপারলি ম্যাচ নয় বলেছে, প্রপারলি ম্যাচ নয় দুটো। কেন আমি বলছি ভালো করে বুঝে নিয়ে করবে, তুমি যদি পড়ে প্রপারলি ম্যাচড তাহলে একটা, তাহলে তুমি ওটা একটা রাইট দিয়ে চলে আসবে, ওই জন্য ভালো করে পড়ে দেবে, ইজ বলছে না ইজ নট বলছে। তাহলে যেহেতু এখানে একাধিক আছে, প্রপারলি ম্যাচ নয়, তাহলে আমরা মোর দেন ওয়ানে দাগ দিলাম। আই প্রেফার টু বি লেফট অ্যালোন উইথ মাই বুকস, এলিসন ওয়ারেন লাইন, তার একটা হিস্টোরিক্যাল নভেল ইনোসেন্ট ট্রেইটার থেকে লাইনটা নেওয়া, ইনোসেন্ট ট্রেইটার থেকে লাইনটা নেওয়া। নেক্সট, দ্য পোস্ট কলোনিয়াল শেক্সপিয়ার, থিওরির দিকে তো খানিকটা যাবে এখানে 11-12-এ। আনিয়া লুম্বার লেখা, 51, আনিয়া লুম্বা অ্যান্ড মার্টিন অরকিন দুজনের মিলে লেখা দ্য পোস্ট কলোনিয়াল শেক্সপিয়ার। এখানে খানিক থিওরির দিকে গেছে। এরপর যে কোশ্চেনটা, সেটা একজন পরপর 2-3টে আছে থিওরি থেকে, দুর্দান্ত একজন পোস্ট কলোনিয়াল থিঙ্কার ফ্রান্স ফানার থেকে নেওয়া। হুইচ দ্য ফলোয়িং ওয়ার্কস ইজ আর রিটেন বাই ফ্রান্স ফানা, এইগুলোর মধ্যে ফ্রান্স ফানার লেখা হচ্ছে দ্য রিচার্ড অফ দি আর্থ। এর আরও একটা বিখ্যাত লেখার নাম পাশে লিখে রাখতে পারো, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এই ভদ্রলোক, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। ওকে, নেক্সট দেখো আরো একটা থিওরি থেকে কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অথর হুইচ স্টোরি সারাজা রোলা বার্থ এক্সামিনস ইন? বালজাক। এই গল্পটা বালজাকে লেখা ছিল, আর রোলা বার্থ যে বই এই গল্পটা সম্বন্ধে ডিসকাস করেছেন, রোলা বার্থের বইটার নাম ছিল এসজেড। ওকে, নেক্সট, হুইচ অফ দিস অথার টেক্সট পেয়ারস ইজ কারেক্টলি ম্যাচড? এখানে হচ্ছে কোনটা কারেক্টলি ম্যাচ সেটা লেখো। স্যামুয়েল জনসন, ডানসিয়ার, না ডানসিয়ার পোপের লেখা, ডানসিয়ার পোপের লেখা। উইলিয়াম কোপার ম্যাকফ্লেকনো, না ম্যাকফ্লেকনো ড্রাইডেনের লেখা। টমাস পেন দ্য রাইভালস, না দ্য রাইভালস সেরিডানের লেখা। তাহলে কি বলেছে, হুইচ অফ দিস অথার টেক্সট পেয়ারস ইজ কারেক্টলি ম্যাচ? নান অফ দ্য অ্যাবাভ, একটাও কারেক্টলি ম্যাচ নয়। এখানে একটা আলাদা ইনফরমেশন বলে রাখছি, দ্য রাইভাল সেরিডানের লেখা, যেটা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, ভালো করে খেয়াল রাখো। দ্য রাইভাল একই ধরনের লেখাগুলোকে পাশে লিখে রাখবে, দ্য রাইভাল কুইন্স, আর এটা হচ্ছে দ্য রাইভাল লেডিজ। দ্য রাইভাল কুইন্স হচ্ছে নাথানিল লিয়ের লেখা, আর রাইভাল লেডিজ হচ্ছে ড্রাইডেন, জন ড্রাইডেনের লেখা। এই ইনফরমেশনগুলো পাশে লিখে রাখবে। ওকে, নেক্সট 101, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ারস ইজ আর কারেক্টলি ম্যাচড? চলো আবার দেখো কোনটা কারেক্টলি ম্যাচড। 1837 কুইন ভিক্টোরিয়া অ্যাসেন্ডস দ্য থ্রোন, একেবারে ঠিক। 1837 থেকে 1901 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। 1853 রিপিল অফ কর্ন লজ, একেবারে ভুল, এটা 1846 হবে, 1846। আউটব্রেক অফ ক্রিমিয়ান ওয়ার, একেবারে ভুল, 1853 তে শুরু হচ্ছে ক্রিমিয়ান ওয়ার, 1853 থেকে 1856 পর্যন্ত চলছে, তাহলে 1853 হওয়ার ছিল। তাহলে একটাই মাত্র ঠিক, এই ইজ দ্য আনসার, কারেক্টলি ম্যাচড মাত্র একটা। নেক্সট 102, ম্যাথু আর্নল্ড ক্লাসিফাইড হিউম্যান সোসাইটি ইনটু 3 মেইন ক্লাসেস। কি কি? বারবারিয়ান্স, ফিলিস্টাইনস এন্ড পপুলেস। বারবারিয়ান্স বলছেন তিনি কাদেরকে? অ্যারিস্টোক্রেসিকে তিনি বলছেন বারবারিয়ান্স। ফিলিস্টাইনস বলছেন তিনি মিডল ক্লাসকে, আর পপুলেস মানে হচ্ছে ওয়ার্কিং ক্লাস, ওয়ার্কিং ক্লাস। ওকে, তাহলে শুধু কার সেটুকুটা জেনে লাভ নেই, তার সাথে এক্সট্রা ইনফরমেশনগুলোই তোমার আসল কাজের জিনিস। 103, ইন মেমোরিয়াল ভার্সেস ম্যাথু আর্নল্ড পেজ ট্রিবিউট টু 3 গ্রেট পোয়েটস। কে কে ছিলেন? গেটে, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড বায়রন। নেক্সট 104, জন বার্নিয়ার's Pilgrim's Progress was published in the year 1678. 1678.
লাস্ট, হু রোট দ্য নভেল দ্য মিল অন দ্য ফ্লস? মিল অন দ্য ফ্লস কার লেখা? জর্জ এলিয়ট। এটা তো ছিল একজন আর পেন নেম, ওই যে বললাম পেন নেমের লিস্ট আমাদের করে নিতে হবে। এর অরিজিনাল নাম ছিল মেরি আন ইভান্স। তার মানে নান অফ দি অ্যাবাভ। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে ধীরে 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 6 to 8 যতটা সারফেসে আস্তে আস্তে তার থেকে আর একটু ডেপথে যাওয়া হচ্ছে, এবং এটার জন্য আমাদের একটা প্রপার স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়াশোনা করা দরকার। ওকে, তুমি নিজেও পড়াশোনা করতে পারো, আর যদি তোমার মনে হচ্ছে কাজে লাগবে তাহলে চলে আসতে পারো আমাদের কোর্সে, সেটা তোমার চয়েস। তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টিল দেন, টাটা।